আসসালামু আলাইকুম। আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা সবাই? ইয়েস ম্যাম। সো আমরা লাস্ট ক্লাসে নেট এক্সপোর্টস এর যে ডিটারমিনেন্টস গুলো আছে সেগুলো দেখছিলাম যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স দ্য নেট এক্সপোর্ট। তার মধ্যে আমরা দেখেছি যে দ্য ইনকাম অফ ডোমেস্টিক কান্ট্রি অ্যান্ড ফরেন কান্ট্রি আর হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেট যেটা আছে, এই তিনটা ফ্যাক্টর হচ্ছে নেট এক্সপোর্টের উপরে ইনফ্লুয়েন্স ফেলে। আপনাদের হয়তোবা লাস্টের ক্লাসের শেষের দিকে যে ডিসকাশন ছিল সেটাতে আপনাদের মনে আছে যে যখন হচ্ছে কোনো একটা দেশের ইনকাম বাড়ে তখন পুরো ইনকামটা কিন্তু ডোমেস্টিক্যালি প্রডিউসড যে গুডস গুলো আছে সেটার পিছনে সে কান্ট্রি স্পেন্ড করে না। একটা পার্ট কোথায় যায়? একটা পার্ট যায় হচ্ছে গিয়ে অন্য দেশ থেকে গুডস এন্ড সার্ভিসেস ইম্পোর্ট করার জন্য। সো যখন ডোমেস্টিক কান্ট্রির ইনকাম বাড়ে বা হোম কান্ট্রির যখন ইনকাম রাইজ করে তখন ইম্পোর্ট স্পেন্ডিং বেড়ে যায় এবং অ্যাজ এ রেজাল্ট কি হয়, আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট যেটা আছে সেটার উপরে একটা ইম্প্যাক্ট পড়ে। ব্যালেন্স অফ পেমেন্টটা যদি সারপ্লাস থাকে তাহলে সারপ্লাস কমে যায়, অথবা যদি একেবারে ব্যালেন্সড অবস্থায় থাকে বা জিরো থাকে তাহলে ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা কি হয়, নেগেটিভ হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড যদি কোনো কান্ট্রির কারেন্সি ডেপ্রিসিয়েট করে, ডেপ্রিসিয়েশনের ইম্প্যাক্টটা কিভাবে পড়ে? ডেপ্রিসিয়েশনের ইম্প্যাক্টটা হচ্ছে গিয়ে ট্রেড ব্যালেন্সের উপরে পজিটিভলি পড়ে। তার কারণ আমরা জানি যে যখন কোনো একটা কারেন্সি ডেপ্রিসিয়েট করে, ফর এক্সাম্পল টাকা যদি ডেপ্রিসিয়েট করে তাহলে কি হবে, ফরেন কান্ট্রিতে হচ্ছে আমাদের ডোমেস্টিক প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যাবে, তাই না? যদি ফরেন কান্ট্রিতে আমাদের প্রোডাক্টের ডিমান্ড বাড়ে তার মানে হলো যে আমাদের এক্সপোর্ট রেভিনিউ বাড়বে। অন দ্য আদার হ্যান্ড আমাদের হচ্ছে গিয়ে ফরেন কারেন্সি রিজার্ভ বাড়বে, অ্যাজ এ রেজাল্ট আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে সারপ্লাস হবে যদি সেটা প্রিভিয়াসলি জিরো অবস্থায় থেকে থাকে। অন দ্য আদার হ্যান্ড যদি ফরেন কান্ট্রির ইনকাম বাড়ে তাহলেও সেটা আমাদের জন্য ভালো, কারণ যখন ফরেন কান্ট্রির ইনকাম বাড়বে তারা তাদের ইনক্রিজড ইনকামের একটা পার্ট হচ্ছে এক্সপোর্টের উপরে স্পেন্ড করবে এবং সেই দেশের সাথে যদি আমাদের ট্রেড থাকে তাহলে কি হবে, সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের উপরে আবার একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। অর্থাৎ আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট যদি প্রিভিয়াসলি জিরো অবস্থায় থাকে তাহলে সেটা হচ্ছে কি বেড়ে যাবে। সো এই তিনটা ফ্যাক্টর আমরা দেখেছি। আপনারা দেখবেন যে আপনাদের বইয়ে একটা টেবিল আছে, টেবিল 13.2। একটা মিনিট দেন, আমি একটু শেয়ার করে দেখাই আপনাদেরকে। এই টেবিলটা দেখেন, এখানে আমাদের হচ্ছে গিয়ে ফ্যাক্টর ওয়াইজ ইনকাম আর নেট এক্সপোর্টের উপরে কি ধরনের ইম্প্যাক্ট পড়বে সেটা এখানে দেয়া আছে। ফার্স্ট অফ অল, ইনক্রিজ ইন হোম স্পেন্ডিং, অফকোর্স দ্য when the income will স্ক্রিন দেখা যাচ্ছে ম্যাম, না। হ্যাঁ, স্ক্রিন দেখা আমরা দেখতে যাচ্ছে না? পাচ্ছি না। নো ম্যাম। আচ্ছা, আরেকবার দাঁড়ান, আমি একটু স্টপ শেয়ার দিয়ে আবার শেয়ার দিচ্ছি। এবার দেখা যাচ্ছে? Yes, ma'am. ইয়েস ম্যাম। ওকে। সো যেটা বলছিলাম যে এখানে হচ্ছে আমাদের ইনকাম, ইনক্রিজ ইন হোম স্পেন্ডিং, ফরেন ইনকামের যে ইনকামটা আছে সেটার ইনক্রিজ এবং রিয়েল ডেপ্রিসিয়েশন অফ দ্য কারেন্সি। সো এই তিনটা ফ্যাক্টরের ইম্প্যাক্ট অন ইনকাম অ্যান্ড নেট এক্সপোর্টের উপরে দেখানো হচ্ছে। ফার্স্ট অফ অল, যখন হোম কান্ট্রির স্পেন্ডিং বাড়বে অবভিয়াসলি দ্যাট ইজ বিকজ দ্য ইনকাম হ্যাজ বিন ইনক্রিজড, সো ইনকামটা বাড়ছে, পজিটিভ দেখাচ্ছে। নেট এক্সপোর্টের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে কেন? why the net export is showing a negative sign? We are considering that previously the balance was zero, so balance of payment যদি জিরো থাকে সেখান থেকে আমরা কনসিডার করছি, সো জিরো থেকে এটা নেগেটিভ হয়েছে। why? হোম স্পেন্ডিং মানে বুঝতে পারছেন, ডোমেস্টিক স্পেন্ডিং যেটা আছে আমাদের, অর্থাৎ আমাদের দেশে যেই গুডস অ্যান্ড সার্ভিসেস গুলো প্রডিউসড হচ্ছে সেটার উপরে আমরা যেই স্পেন্ডিংটা করছি সেটা কমে যাচ্ছে। নেগেটিভ মানে হচ্ছে কমে যাওয়া। নেট এক্সপোর্টের ব্যালেন্স নেগেটিভ হচ্ছে কেন বলতে পারেন? একটু আগে কিন্তু আমি বললাম। শোনা যাচ্ছে না ম্যাম, আমার কথা? হ্যাঁ, এখানে আমি যদি আমার হোম স্পেন্ডিং বাড়ায় দেই তাহলে নেট এক্সপোর্টের পরিমাণ তো আলটিমেটলি কমেই যাবে, সেজন্য নেগেটিভ দেখাচ্ছে কি?
এখানে আমাদের মেইন যেটা ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে ইনকামটা কি হচ্ছে, ইনকামটা বাড়ছে না। ইনকাম বেড়ে যাচ্ছে। সো হোম কান্ট্রি ইনকাম বাড়লে নেট এক্সপোর্টের উপরে সেটার ইম্প্যাক্ট কিভাবে পড়ে? কমে যাওয়ার কথা। নেট এক্সপোর্ট কমে যায় কেন? যেটা এই মাত্র আমি বললাম যে যখন ইনকাম বাড়ে, ইনকাম বাড়ার কারণে কি হয়, ইনকামের একটা পার্ট হচ্ছে আমরা কি করি, ইম্পোর্টের উপরে স্পেন্ড করি, তাই তো? অ্যাজ এ রেজাল্ট ইম্পোর্টের উপরে যদি আমরা স্পেন্ড করি তাহলে আমাদের কি হবে, ফরেন কারেন্সির রিজার্ভ কি নতুন করে অ্যাড হবে নাকি নতুন করে হচ্ছে কি আমরা স্পেন্ড করব? নতুন করে স্পেন্ড স্পেন্ড করতেছে। করব। স্পেন্ড করব। সো যদি আমাদের ইম্পোর্ট বেড়ে যায়, যদি আমরা বেশি করে ফরেন রিজার্ভ ব্যবহার করে ফেলি, অ্যাজ এ রেজাল্ট কি হবে, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের উপরে সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, ঠিক আছে? আমাদের কারেন্ট ব্যালেন্সটা নেগেটিভ হয়ে যাবে কারণ আমাদের ইম্পোর্ট বেড়ে যাচ্ছে, whereas এক্সপোর্ট ইজ নট ইনক্রিজিং। ওকে, এটা হচ্ছে কি যদি ডোমেস্টিক স্পেন্ডিংটা যেটা আছে সেটা বেড়ে যায়। নেক্সট দেখেন ইনক্রিজ ইন ফরেন ইনকাম। ইনক্রিজ ইন ফরেন ইনকাম, দিস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ইনক্রিজ ইন ফরেন ইনকাম হলে হচ্ছে গিয়ে আমাদের নেট এক্সপোর্টটা পজিটিভ হচ্ছে। ওয়াই দ্য ইনকাম ইজ অলসো ইনক্রিজিং ফর দ্য হোম কান্ট্রি? ধরে নেন যে ফরেন কান্ট্রি বলতে আমরা ইউএসএ বোঝাচ্ছি আর হোম কান্ট্রি বলতে হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশ বোঝাচ্ছি, তাহলে ইউএস এর মানুষের ইনকাম বেড়ে যাচ্ছে, সেটার জন্য আমাদের এক্সপোর্ট বাড়ছে। আমরা বুঝতে পারছি যে যদি ইনকাম বাড়ে তাহলে তারা বাংলাদেশ থেকে যে এক্সপোর্ট করতো সেটার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। সো হাউ আওয়ার ইনকাম ইজ ইনক্রিজিং? ম্যাম এখানে এমপ্লয়মেন্ট হচ্ছে, এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট কমে যাচ্ছে, এমপ্লয়মেন্ট বাড়তেছে, সে কারণে ওয়ার্ক। এক্স্যাক্টলি। সো যেহেতু আমরা বেশি করে এক্সপোর্ট করছি, আমাদের রিসোর্সের ইউটিলাইজেশন বেটার হচ্ছে। যদি আনএমপ্লয়মেন্ট থেকে থাকে তাহলে সেটা দূর হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে যেহেতু এক্সপোর্টের থ্রুতে আমাদের রেভিনিউ আসছে, আমাদের হচ্ছে হাউস হোল্ড ইনকামটাও বাড়ছে। যদি বিজনেসের ইনকাম বাড়ে, বিজনেস কি করে, তারা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়ালদেরকে পেমেন্ট করে, তাই তো? বিজনেসরা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল যারা হাউস হোল্ড আছে তাদেরকে এমপ্লয় করে। যদি বিজনেস ফার্মগুলোর ইনকাম বাড়ে তাহলে আমরা ধরে নিই যে ইন্ডিভিজুয়াল ওয়ার্কাররা যারা আছে সেখানে কাজ করছেন তাদেরও ইনকাম বেড়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট ইউএস এর যদি ইনকাম বাড়ে তাহলে কি হচ্ছে, আমাদেরও কিন্তু ইনকামের উপরে পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। এখন এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেই দুইটা কান্ট্রির কথা বলছি তাদের মধ্যে ট্রেড রিলেশন আছে এবং রিলেশনটা হচ্ছে কি সিগনিফিক্যান্ট। এমন না যে তাদের ট্রেডের কোয়ান্টিটি খুবই লো, যদি সেটা হয় তাহলে কিন্তু একটা দেশের ইনকাম বা ধরেন কারেন্সি ডেপ্রিসিয়েশন দিয়ে অন্য আরেকটা কান্ট্রি অ্যাফেক্টেড হবে না। ফর এক্সাম্পল বড় বড় দেশগুলোর উপরে ইম্প্যাক্ট কম পড়ে, তার কারণ হচ্ছে আমাদের মতো ছোট ইকোনমি তাদেরকে ইনফ্লুয়েন্স করার খুব একটা বেশি স্কোপ নাই। আবার ধরেন যদি যাদের সাথে আমাদের হিউজ অ্যামাউন্টের ট্রেডিং হয়, ফর এক্সাম্পল ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে হচ্ছে আপনার চায়না, ইন্ডিয়া, এদের সাথে যদি আমাদের ট্রেডিং এর অবস্থা আপনারা দেখেন তাহলে তাদের স্মল যে কোনো চেঞ্জের জন্য কিন্তু আমাদের ইকোনমির উপরে ইম্প্যাক্টটা অনেক বড় পড়ে। কেন? তার কারণ আমাদের ইকোনমির সাইজ ছোট, আমাদের স্টেকটা ছোট, ঠিক আছে? আর ওরা হচ্ছে গিয়ে বড় ইকোনমি, ওদের স্টেকটা বড়। অ্যাজ এ রেজাল্ট আমরা হয়তোবা তাদের পোর্টফোলিওর ছোট একটা পার্সেন্টেজ হোল্ড করি, কিন্তু আমাদের পোর্টফোলিওর হিউজ একটা পার্সেন্টেজ কিন্তু তারা হোল্ড করছে। অ্যাজ এ রেজাল্ট যখন হচ্ছে ইন্ডিয়াতে পেঁয়াজের কোনো ধরনের ক্রাইসিস হয়, আমাদের যেহেতু একেবারে সোল আমরা ইম্পোর্ট করি সে থেকে, ইন্ডিয়া থেকে, অ্যাজ এ রেজাল্ট ইন্ডিয়াতে পেঁয়াজের দাম অল্প একটু বাড়লেই কিন্তু আমরা অ্যাফেক্টেড হয়ে যাই, তাই না? ওয়ারেস মিশরও যদি পেঁয়াজের দাম বাড়ে তাহলে কিন্তু আমরা সরাসরি এত দ্রুত অ্যাফেক্টেড হই না। অ্যাজ এ রেজাল্ট এই ইম্প্যাক্টটা যখন আমরা কনসিডার করব তখনও সে ব্যাপারটা মাথায় রাখবো। দেন রিয়েল ডেপ্রিসিয়েশন। যদি রিয়েল ডেপ্রিসিয়েশনটা হচ্ছে গিয়ে আমাদের কারেন্সির ক্ষেত্রে আমরা চিন্তা করি, টাকার যদি ডেপ্রিসিয়েশন হয় তাহলে হচ্ছে নেট এক্সপোর্ট বাড়বে, এবং যখন এক্সপোর্ট বাড়বে তার সাথে হচ্ছে হোম কান্ট্রির ইনকামও বাড়বে। So it was regarding the net export that actually we covered in our last class. I just wanted to clarify a few more things. So I'm just stop sharing the book and I will go back to the slide. একটা মিনিট, আমার
স্লাইডটা কোনো কারণে পজ করে গেছে, আমি আবার ওপেন করে তারপর শেয়ার করছি। Okay, so this was the condition for net export. আপনারা হচ্ছে বই থেকে ওই যে ছোট টেবিলটা আছে সেটা দেখবেন, প্লাস হচ্ছে নেট এক্সপোর্টের যে ডিটেইলস ডিসকাশনটা আছে ইন দ্য বুক, হ্যাঁ সেটাও কিন্তু ভালোভাবে পড়বেন, আদারওয়াইজ এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে না আপনাদের। আমি বুঝতে পারছি যে এখনো কনসেপ্টগুলো ঠিক করে ক্লিয়ার হয় নাই। যদি আপনারা হচ্ছে জিনিসটা ঠিকভাবে বুঝতে চান তাহলে কিন্তু শুধু স্লাইড থেকে পড়লে ক্লিয়ার হবে না। আর এক্সচেঞ্জ রেটের এই ব্যাপারগুলো খুবই কি বলবো যে ট্রিকি, একটা যদি মিস করে যান তাহলে পরের স্টেপগুলোটা বোঝাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমি সাজেস্ট করব এই চ্যাপ্টারটার জন্য স্পেসিফিক্যালি একেবারে বই থেকে ডিটেইল ওয়েতে হচ্ছে গিয়ে সবকিছু পড়ে তারপরে আপনি স্লাইডে সুইচ করেন। ওয়ান্স ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দেন ইউ ক্যান রেফার টু দ্য স্লাইডস জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে যেটা হচ্ছে আপনার বেশি ইম্পর্টেন্ট, কোনটার উপর ফোকাস করতে হবে, ঠিক আছে? সো আফটার দ্যাট উই ওয়ান্ট টু নো what is the condition of IS curve. আমরা হচ্ছে গিয়ে এখানে কন্টিনিউয়াসলি বলছি হচ্ছে টোটাল ইনকাম, টোটাল আউটপুট। আমরা জানি যে আমাদের গুডস মার্কেটের ইকুইলিব্রিয়াম শো করে কোন কার্ভটা? আইএস কার্ভ। আমরা লাস্টের যে চ্যাপ্টারটাতে আইএস আর এলএন কার্ভ পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে গুডস মার্কেট ইকুইলিব্রিয়ামটা হচ্ছে গিয়ে ইন্ডিকেট করে আমাদের আইএস কার্ভের উপরে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো। হাউএভার আমরা ওখানে যেটা হচ্ছে গিয়ে মিস করেছি সেটা হচ্ছে যে আমরা ওখানে কিন্তু ওপেন ইকোনমি ধরি নাই, আমরা ধরে নিয়েছিলাম ইকোনমিটা ক্লোজ। অ্যাজ এ রেজাল্ট আমরা এক্সপোর্ট ইম্পোর্টের কোনো পার্ট ওখানে কনসিডার করি নাই। However, in this chapter, we are going to actually consider those international linkages. So here we need to know about the marginal propensity to import. So what is the marginal propensity to import? যদি $1 অফ হচ্ছে গিয়ে ইনকাম বেড়ে যায় তাহলে আমাদের সেই ইনকামের যে প্রপোর্শনটা বা যে ফ্র্যাকশনটা হচ্ছে ইম্পোর্টের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা বাইরে থেকে যেগুলো ইম্পোর্ট করছি সেই এক্সপেন্ডিচারের জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলছি হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু import. So why is it important? Because it is actually a part of our income, তাই না? যেহেতু আমরা ইম্পোর্টের উপরে ইউজ করছি, অ্যাজ এ রেজাল্ট সেটা হচ্ছে পার্ট অফ আওয়ার ইনকাম, এবং টোটাল আউটপুটের পার্ট যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা আমাদের টোটাল আইএস কার্ভের যে কনসিডারেশনটা বিফোর উইদাউট ইন্টারন্যাশনাল লিঙ্কেজ ছিল সেটার মধ্যে অবশ্যই ইনকর্পোরেট করা উচিত। অ্যাজ এ রেজাল্ট আমরা যখন হচ্ছে এই যে নেট এক্সপোর্টটা আছে বা ইন্টারন্যাশনাল লিঙ্কেজেস যেগুলো আছে থ্রু এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট সেটাকে আমাদের আইএস কার্ভের মধ্যে ইনকর্পোরেট করব, তখন কি হবে? আমাদের আইএস কার্ভটা হচ্ছে কি কম্পারেটিভলি স্টিপার হয়ে যাবে। সো আমাদের আইএস কার্ভটা হচ্ছিল কি ডাউনওয়ার্ড স্লোপিং, তাই না? এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আইএস কার্ভটা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড স্লোপিং। সো আমরা কি বলছি? আমরা বলছি যে যখন ইকোনমি ওপেন থাকবে তখন হচ্ছে গিয়ে আইএস কার্ভের স্লোপটা স্টিপার হয়ে যাবে। ডু ইউ নো হোয়াট ইজ অ্যান ওপেন ইকোনমি? আমরা কাকে ওপেন ইকোনমি বলছি? এক্সপোর্ট ইম্পোর্ট ইনক্লুড করা হলে আর কি, যাদের ট্রেডের উপরে কোনো ধরনের ব্যারিয়ার নাই, ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল যে কোনো ধরনের ট্রেড করতে পারে এবং এটার জন্য তাদের কোনো ব্যারিয়ার নাই, তাদেরকে আমরা বলছি হচ্ছে কি ওপেন ইকোনমি। আর ক্লোজড ইকোনমি কোন কান্ট্রি গুলো? যারা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডে ইনভলভড হয় না, তাদেরকে আমরা বলি হচ্ছে কি ক্লোজড ইকোনমি। সো যদি ইকোনমি ওপেন হয়, যদি আমরা হচ্ছে আমাদের আইএস কার্ভের মধ্যে এনএক্স বা নেট এক্সপোর্টের কম্পোনেন্টটা ইনকর্পোরেট করি, দেন আমরা কি বলছি যে অ্যাকচুয়ালি আমাদের আইএস কার্ভের স্লোপটা স্টিপার হয়ে যাচ্ছে। স্টিপার মানে কি? ফ্ল্যাটার নাকি নিয়ার টু ভার্টিক্যাল লাইন? ভার্টিক্যাল লাইনের দিকে যাবে। হ্যাঁ, সো যদি সেটা হয় সেটার কারণটা কি হতে পারে? আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসে কি আছে? আউটপুট আর ইনকাম, তাই না? আর ভার্টিক্যাল অ্যাক্সিসে কি আছে? ইন্টারেস্ট। তার মানে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে যখন আমাদের ইকোনমি ওপেন থাকবে, নেট এক্সপোর্ট যখন আমরা কনসিডার করব, তখন হচ্ছে গিয়ে স্মল অ্যামাউন্ট বা সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট রেটের ইনক্রিজ বা ডিক্রিজের জন্য আউটপুটের চেঞ্জটা হচ্ছে গিয়ে কম হলেই হয়, অর্থাৎ আউটপুটটা কম অ্যাডজাস্ট করলেই আমরা ইকুইলিব্রিয়াম লেভেলে পৌঁছে যেতে পারি। এন্ড হোয়াই ইজ দ্যাট? যদি লাইনটা ফ্ল্যাটার হতো তাহলে কি হতো বলেন তো? আমাদের
ধরেন 1% ইন্টারেস্ট রেট বেড়ে গেল, সেটাকে অ্যাডজাস্ট করতে আমাদের আউটপুট কতটুকু বাড়তে হতো? একটু বেশি। কম্পারেটিভলি বেশি। যদি আমাদের লাইনটা স্টিপার হতো তাহলে যে চেঞ্জটা আসতো সেটা হচ্ছে গিয়ে আউটপুটের চেঞ্জটা হচ্ছে গিয়ে কম্পারেটিভলি হায়ার দরকার হতো। আর যদি লাইনটা স্টিপার হয় তাহলে আউটপুটের চেঞ্জটা কম হলেই হয়। এখন এই আউটপুটের চেঞ্জটা কম হলে কেন হয়? তার কারণ হচ্ছে যে যেটা আমরা এখানে কনসিডার করছি ইন্টারন্যাশনাল লিঙ্কেজেস, অর্থাৎ আমরা যেহেতু ইম্পোর্টটাকেও এটার একটা পার্ট হিসেবে দেখাচ্ছি, অ্যাজ এ রেজাল্ট নেট এক্সপোর্টটা কি কনসিডার করছে? এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, তাই তো? সো আমরা বাইরে থেকে যেই পার্টটা ইম্পোর্ট করছি সেটাও কিন্তু আমাদের ওই ইন্টারেস্ট রেটের ইনক্রিজের কারণে আউটপুটের ইনক্রিজের মধ্যে ইনকর্পোরেটেড হবে। However, as we are not showing it in the IS curve because we are only considering the net export, as a result আমাদের আউটপুটের চেঞ্জটা কিন্তু ততটা আমরা এখানে দেখতে পাচ্ছি না যতটা আমরা ক্লোজ ইকোনমি যেটা আছে সেটার ক্ষেত্রে দেখতে পেতাম। তার কারণ হচ্ছে ক্লোজ ইকোনমির ইম্প্যাক্টটা পুরোটাই কোথা থেকে আসে? ডোমেস্টিক প্রোডাকশন থেকে আসে, তাই তো? অর্থাৎ ডোমেস্টিক আউটপুটের যে চেঞ্জটা সেখান থেকে কিন্তু পুরো অ্যাডজাস্টমেন্টটা হবে। whereas ওপেন ইকোনমির একটা পার্ট অফ অ্যাডজাস্টমেন্ট হবে হচ্ছে কি ডোমেস্টিক্যালি প্রোডিউসড গুডস থেকে বা সার্ভিসেস থেকে, এবং আরেকটা পার্টের অ্যাডজাস্টমেন্ট আসবে কোথা থেকে? ইম্পোর্ট থেকে। সো যেহেতু আমাদের ইকোনমি ওপেন, সুতরাং ডোমেস্টিক্যালি প্রোডিউসড আউটপুট অল্প একটু বাড়লেই হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম লেভেলে পৌঁছে যেতে পারি, since we are considering the import here as well. ঠিক আছে? সো সেই কারণে আইএস কার্ভটা হচ্ছে যে যখন ইকোনমি ওপেন হবে তখন হচ্ছে কম্পারেটিভলি স্টিপার হবে কম্পেয়ার টু দ্য আইএস কার্ভ দ্যাট উই ক্যান সি ফর আ ক্লোজড ইকোনমি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? Yes, ma'am. এখানে আমি শুধু গ্রাফটাই দেখাচ্ছি, এখানে পাশে যে এক্সপ্লেনেশনটা আছে সেটা কিন্তু আমি যে ডিসকাশনটা করছি সেটার সাথে রিলেভেন্ট না, সুতরাং ডিসকাশনের দিকে তাকিয়ে কনফিউজ হয়ে যান না। আমি শুধুমাত্র গ্রাফটাতে রেফার করছিলাম যে আইএস কার্ভটা যাতে আপনাদের কনসিডার করতে সুবিধা হয়, যাতে চোখের সামনে ভাসে সহজ কথায়। আচ্ছা, সো আমরা এখানে বলছি যে আমাদের আইএস কার্ভের যে ইকুয়েশনটা আছে, অর্থাৎ y total output equals to হচ্ছে domestic spending which is actually dependent on domestic income and interest rate plus হচ্ছে net export। আমরা একটু আগে দেখে আসলাম যে net export ডিপেন্ড করে হচ্ছে home country income y, foreign country income yf and real foreign exchange rate which is referred here as r. So এই সবগুলো ফ্যাক্টরের উপরে হচ্ছে কি আমাদের আইএস কার্ভটা যেটা বা হচ্ছে টোটাল আউটপুট বা y যেটা আছে সেটা ডিপেন্ড করবে। সো যেহেতু হচ্ছে গিয়ে the equilibrium level of income is now depending on both foreign income and the real exchange rate, আমরা হচ্ছে গিয়ে যদি জানতে চাই যে ফরেন ইনকাম অথবা রিয়েল এক্সচেঞ্জ রেটের ইম্প্যাক্টটা হচ্ছে কি আমাদের ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনকামের উপরে কিভাবে পড়বে, সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে কি আইএস বা এলএম কার্ভের যে শিফটটা আছে সেটার দিকে খেয়াল করতে হবে। ঠিক আছে? সো নেক্সট যে ফিগারটা আমরা দেখছিলাম এই ফিগারটা হচ্ছে কি সেটাই কনসিডার করছে। আর রিয়েল ডেপ্রিসিয়েশন ইনক্রিজ আমরা তিনটা ফ্যাক্টর দেখেছিলাম, তাই না? কি কি ছিল? একটা ছিল হচ্ছে কি রিয়েল ডেপ্রিসিয়েশন, আরেকটা ছিল হচ্ছে যদি ফরেন কান্ট্রি ইনকাম বেড়ে যায়, আরেকটা ছিল হচ্ছে কি যদি ডোমেস্টিক কান্ট্রির স্পেন্ডিং বাড়ে। সো এই তিনটা সিনারিওর জন্য আমাদের ইম্প্যাক্ট কিভাবে পড়বে সেটা হচ্ছে কি আমরা গ্রাফিক্যালি এক্সপ্লেইন করতে পারি। সো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যদি এটা হচ্ছে কি আইএস কার্ভটা রাইট ওয়ার্ড শিফট করেছে, এটা আমরা দুইটা ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। একটা হচ্ছে যদি ফরেন কান্ট্রি ইনকাম বেড়ে যায়, আরেকটা হচ্ছে যে যদি আমাদের রিয়েল ডেপ্রিসিয়েশন হয়, তাই না? দুইটার ইম্প্যাক্টটা সিমিলারলি পড়বে না? দুইটার ইম্প্যাক্টই কি ধরনের হবে? ব্যালেন্স অফ পেমেন্টের উপরে পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। 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 সো যদি আমরা চিন্তা করি যে আইএস কার্ভটা রাইট ওয়ার্ড শিফট করছে, আইএস কার্ভ রাইট ওয়ার্ড শিফট করার কি কি কারণ থাকতে পারে? একটা হতে পারে যে যদি আমাদের ডোমেস্টিক কারেন্সি যেটা আছে, আমরা ধরে নিচ্ছি টাকা, টাকা যদি ডেপ্রিশিয়েট করে তাহলেও হচ্ছে গিয়ে আমাদের আইএস কার্ভটা রাইট ওয়ার্ড শিফট করবে। আবার হচ্ছে গিয়ে ফরেন কান্ট্রি ইনকাম যদি বাড়ে তাহলেও হচ্ছে আমাদের আইএস কার্ভটা রাইট ওয়ার্ড শিফট করবে। আপনারা আমাকে কি এক্সপ্লেইন করতে পারবেন যে কেন হচ্ছে গিয়ে ফরেন ইনকাম বাড়লে আইএস কার্ভটা রাইট ওয়ার্ড শিফট করবে? ম্যাম কিছুক্ষণ আগের ডিসকাশনেই তো দেখলাম ফরেন ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ইনকাম বাড়তেছে, তাহলে ইনভেস্টমেন্ট এন্ড সেভিংস আইএস কার্ভটা কিভাবে Ma'am, রাইট আমাদের ওয়ার্ড net শিফট export বাড়বে? করলো?
আইস কার্ভটা কিভাবে রাইটওয়ার্ড শিফট করলো জাস্ট সেটাই আমাকে বলেন, এই 2টা বা 3টা লাইন বললেই হবে। প্রথমে কি হচ্ছে, প্রথমে হচ্ছে ফরেন কান্ট্রি ইনকাম বাড়ছে, সো হায়ার ফরেন ইনকাম মিন্স হায়ার স্পেন্ডিং ইন আওয়ার গুডস, তাই তো? সো Yes, ma'am. যদি Yes, ma'am. আমাদের গুডস এন্ড প্রোডাক্টস এর উপরে তারা যদি বেশি স্পেন্ড করতে চায়, তার মানে কি আমাদের এদিকে হচ্ছে কি প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে। যদি আমরা ইন্টারেস্ট রেটটা হচ্ছে কি ইনিশিয়ালি ধরে নেই যে আনচেঞ্জড আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আউটপুটটা বাড়াতে হবে না? যদি Yes, ডিমান্ড ma'am. বেড়ে যায়, যদি আউটপুট বাড়াতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আইএস কার্ভটা হচ্ছে গিয়ে রাইটওয়ার্ড শিফট করাতে হবে, আদারওয়াইজ তো আউটপুট বাড়ানোর আমাদের কোনো স্কোপ নাই যদি ইন্টারেস্ট রেটটা হচ্ছে গিয়ে সিমিলার থেকে যায়। জি ম্যাম। ওকে, সো এখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইন্টারেস্ট রেট চেঞ্জ হয় নাই, কিন্তু হচ্ছে গিয়ে আইএস কার্ভ রাইটওয়ার্ড শিফট করে গেছে। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্টটা ইতেই আছে, যদি ইতে থেকে যায় তাহলে কি হবে বলেন তো? ম্যাম কোশ্চেনটা বুঝিনি। আমরা বলছি যে ইনিশিয়াল যে ইন্টারেস্ট রেটটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা এখনো চেঞ্জ করি নাই, সেটা আইতেই আছে। ধরে নেন যে আমাদের ইনিশিয়াল ইন্টারেস্ট রেটটা ছিল, ইকুইলিব্রিয়াম রেটটা ছিল হচ্ছে আই, বাট আমাদের আইএস কার্ভটা হচ্ছে রাইটওয়ার্ড শিফট করলো। সো ইফ উই ওয়ান্ট দ্য ইকুইলিব্রিয়াম ইন দ্য গুডস মার্কেট এন্ড মানি মার্কেট, হোয়াট শুড উই ডু? ম্যাম এলএম কার্ভ শিফট করতে হবে। এলএম কার্ভ শিফট করতে হবে না, এলএম কার্ভের জায়গায় আছে। আমাদের কি কোনো মনিটারি ইম্প্যাক্ট পড়ছে? মানি সাপ্লাইয়ের উপর কোনো ধরনের ইম্প্যাক্ট পড়ছে? আমরা কিন্তু ফিক্সড এক্সচেঞ্জ রেট নাকি হচ্ছে আপনার ফ্রি ফ্লোটেশন এগুলো কোনটাই বলছি না, আমরা জাস্ট এখানে গুডস মার্কেটের উপর ইম্প্যাক্টটা কনসিডার করছি, সুতরাং মানি মার্কেটটা ইম্প্যাক্ট থাকবে। ম্যাম এই সিনারিওর কি কোনো গ্রাফ আছে, মানে একটু এই যে দেখাইলে দেখতে মনে হয় পাচ্ছেন, ভালো হতো। এই যে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমাদের আইএস কার্ভটা রাইটওয়ার্ড শিফট করেছে। ম্যাম এখানে তো ইন্টারেস্ট রেটও চেঞ্জ। আউটপুট বাড়বে শুধু। কনসিডার না করি তাহলে আউটপুট একটু বেশি করি। হ্যালো, আউটপুট বাড়বে কিন্তু আমাদের ইন্টারেস্ট রেট ইকুইলিব্রিয়ামটা কি আসবে? না ম্যাম আপনি তো বললেন আই ফিক্সড, আই মিন চেঞ্জ হয় না। আই ফিক্সড না, বলি চেঞ্জ নাই, হয় আমি নাই। বলেছি যে ইনিশিয়ালি চেঞ্জ হবে না, ঠিক আছে? যে কোনো ইকুইলিব্রিয়াম আমরা যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করি, আমরা কি ধরে নেই? যে আমরা ধরে নেই ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হচ্ছে কি চেঞ্জ হচ্ছে না, তাই ধরে নেই না আমরা? ইয়েস ম্যাম। যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের কারেন্ট ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোনটা হবে? মুভ করার আগে, ই ড্যাশে যাওয়ার আগে কোনটা হবে? এখানে হবে না, সামওয়্যার নিয়ার হিয়ার। জি ম্যাম। মাউস পয়েন্টারটা দেখেন, যদি এখানে থাকে তাহলে কি সিনারিওটা হবে বলেন? আউটপুট বেড়ে যাবে। আউটপুট বেড়ে যাবে, কিন্তু মানি মার্কেটে তো ইকুইলিব্রিয়াম হবে না। মানি মার্কেটে কি ইকুইলিব্রিয়াম হবে? নো না, ম্যাম, ইকুইলিব্রিয়াম মানি করতে আবার মার্কেটে ইন্টারেস্ট বাড়াইতে হবে তাহলে। ইন্টারেস্ট রেট বাড়াতে হবে, কিন্তু কেন আমাদের ইন্টারেস্ট রেট বাড়াতে হচ্ছে? মানি মার্কেটে কি সমস্যা হচ্ছে? ম্যাম সাপ্লাই বেশি হচ্ছে। মানি মার্কেটে মানি বেশি সাপ্লাই হয়ে হচ্ছে যাবে। ফিক্স। না, মানি সাপ্লাই ফিক্সড না, ধরেন মানি সাপ্লাই চেঞ্জ করা যায়। ম্যাম ইন্টারেস্ট বাড়লে আমাদের সেভিংস বাড়বে, দেন ইনভেস্টমেন্ট বাড়বে, দেন প্রোডাকশন বাড়বে। ম্যাম কি কাইন্ডলি বললেন? আপনি শুনতে একটু পাইনি, এক্সপ্লেইন শুনতে করে দেন। পাইনি। আরেকবার বলেন, কি বললেন? আমি শুনতে পাইনি। ম্যাম যিনি বলতেছিল উনি হচ্ছে ইন্টারেস্ট বাড়লে সেভিংস বাড়বে এরকম কিছু একটা বলতেছিল আর কি। আচ্ছা, যদি হচ্ছে আমাদের নেট এক্সপোর্ট বাড়ে, নেট এক্সপোর্ট যদি হচ্ছে গিয়ে বাড়ে, আমরা বলছি হচ্ছে গিয়ে কোন সিনারিওটা, যেখানে হচ্ছে গিয়ে আমাদের ফরেন কান্ট্রি থেকে আমাদের প্রোডিউস গুডস এন্ড সার্ভিসেস এর ডিমান্ড বেড়ে গিয়েছে। সো যদি সেটা হয় তাহলে কি হবে? আমাদের হচ্ছে গিয়ে ক্যাপিটাল মার্কেটের কথা চিন্তা করেন। এটা তো হচ্ছে গিয়ে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের দুইটা থাকে না, একটা থাকে হচ্ছে গিয়ে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের কি অবস্থা হবে সেটা একটু চিন্তা করে দেখেন।
যখন হচ্ছে গিয়ে আমাদের নেট এক্সপোর্ট বেড়ে যাবে, ফরেন কারেন্সি রিজার্ভের অবস্থা কি হবে? সারপ্লাস হয়ে যাবে বেড়ে না? যাবে। জি ম্যাম। সো ফরেন কারেন্সির যখন হচ্ছে কি আমাদের সারপ্লাস হবে, আমরা জানি যে ব্যালেন্স অফ পেমেন্ট জিরো হতে হলে কি হবে? একটা অ্যাকাউন্টে যদি সারপ্লাস হয় আরেকটা অ্যাকাউন্টে ডেফিসিট হতে হবে না? ইয়েস ম্যাম। ডেফিসিট না, সরি, আরেকটা অ্যাকাউন্ট থেকে সেটা ব্যালেন্স হতে হবে না? সো যদি এখানে হচ্ছে কি আমাদের কারেন্ট অ্যাকাউন্টে হচ্ছে এক্সপোর্ট বেড়ে যাওয়ার কারণে সারপ্লাস হয়ে যায়, তাহলে আমার কি হবে? ক্যাপিটাল আউটফ্লো হবে, তাই না? যদি আমাদের ডেফিসিট থাকতো তাহলে কি হতো? ক্যাপিটাল ইনফ্লো হতো, আমরা বাইরে থেকে বড় করে নিয়ে আসতাম। হাউএভার এখন কি হচ্ছে? আমাদের হচ্ছে গিয়ে ক্যাপিটাল অ্যাকাউন্টটা ক্যাপিটাল আউটফ্লো হবে। সো ক্যাপিটাল যদি আউটফ্লো হয় তাহলে সেটার সাথে জাস্ট মানে সহজভাবে চিন্তা করেন যে যদি আমাদের দেশ থেকে হচ্ছে কি বাইরে ক্যাপিটাল চলে যায় তাহলে কি হবে? আস্তে আস্তে ইন্টারেস্ট রেটটা আমাদের দেশে বাড়বে। কখন ক্যাপিটাল আমাদের দেশ থেকে বাইরের দেশে যাবে বলেন তো? যখন হচ্ছে গিয়ে আমরা বাইরের দেশে ইনভেস্ট করলে বা বাইরের দেশে যখন আমরা হচ্ছে গিয়ে লেন্ড করলে, মনে করেন যে ইউএসএ তে যদি আমরা লেন্ড করি বা ইউএসএ তে যে যদি আমরা প্রপার্টি কিনি সেখান থেকে আমরা হায়ার ইন্টারেস্ট রেট পাবো, তাই তো? সো অ্যাজ এ রেজাল্ট আমাদের কারেন্সি কি হচ্ছে? দেশের বাইরে চলে যাচ্ছে। দেশের বাইরে যদি চলে যায়, যদি ইনভেস্টমেন্টের যে ফান্ড আছে সেটা যদি বাইরে চলে যায় তাহলে কি হবে? আমাদের দেশে হচ্ছে গিয়ে কারেন্সির সাপ্লাই কমে যাবে, অর্থাৎ নেট এক্সপোর্টের কারণে ফরেন কারেন্সি রিজার্ভের উপরে আমাদের যে পজিটিভ ইম্প্যাক্টটা পড়েছিল সেটা হচ্ছে গিয়ে আগের মতো আর থাকবে না। কেন? তার কারণ হচ্ছে ক্যাপিটাল আউটফ্লো হচ্ছে। ক্যাপিটাল আউটফ্লোটা কেন হচ্ছে? আমাদের কারেন্ট অ্যাকাউন্টের যে সারপ্লাসটা ছিল সেটাকে ব্যালেন্স করার জন্য হচ্ছে। ব্যালেন্স অফ পেমেন্টের ব্যাপারে সবসময় একটা জিনিস মনে রাখবেন যে যদি আমরা ব্যালেন্স অফ পেমেন্টের কথা বলি, যেহেতু এটা ব্যালেন্স, আমরা ধরে নিচ্ছি এটা জিরো। সো যদি কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস হয় তার মানে হচ্ছে আমাদের ক্যাপিটাল আউটফ্লো হবে। যদি কারেন্ট অ্যাকাউন্টে আমাদের ডেফিসিট থাকে তাহলে মনে করবেন যে ক্যাপিটাল ইনফ্লো হবে। ক্যাপিটালের সাথে আবার কে রিলেটেড? ক্যাপিটালের সাথে রিলেটেড হচ্ছে কি ইন্টারেস্ট রেট, ঠিক আছে? সো যখন হচ্ছে ক্যাপিটাল আউটফ্লো হবে সেটার আউটকামটা কিভাবে পড়বে? সেটার আউটকামটা পড়বে হচ্ছে কি ইন্টারেস্ট রেটের ইনক্রিজের থ্রুতে। তার কারণ কারেন্সি বা দেশের বাইরে চলে যাচ্ছে, আমাদের কারেন্সির সাপ্লাই কমে যাচ্ছে, এবং অন দ্য আদার হ্যান্ড হচ্ছে কি আমাদের ফরেন কারেন্সির রিজার্ভের কি অবস্থা হচ্ছে? ফরেন কারেন্সির রিজার্ভটা হচ্ছে কি ব্যালেন্স সিচুয়েশনে আসছে, এবং যেহেতু ক্যাপিটাল আউটফ্লো হচ্ছে তার কারণে হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেটটা যেটা সেটাতে আমরা রিচ করতে পারবো বাই ইনক্রিজিং দ্য প্রিভিয়াস লেভেল অফ ইন্টারেস্ট রেট। ওকে, সো হয়তো বা চেঞ্জটা এখানে আপনাদের কাছে খুব ড্রামাটিক মনে হচ্ছে যেহেতু আপনারা মানে আরো অনেক কিছু এখনো দেখেননি। হাউএভার একটু পরে আমরা আরো যখন অনেকগুলো এই ধরনের সিচুয়েশন বা সিনারিও দেখবো ডিফারেন্ট টাইপস অফ এক্সচেঞ্জ রেটের জন্য, তখন এই জিনিসটা এস্টাবলিশ করাটা আপনাদের জন্য আরো ইজি হবে। যখন হচ্ছে গিয়ে আমরা ব্যালেন্স অফ পেমেন্টের কথা চিন্তা করব তখন দুইটা পার্টের কথাই চিন্তা করবো, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট। সো আমরা এটা বলছিলাম হচ্ছে যে যদি ফরেন কান্ট্রির ইনকাম বেড়ে যায়। নেক্সটটা দেখেন real depreciation. So what will happen if there is real depreciation? রিয়েল ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে আমরা রিয়েল এক্সচেঞ্জ রেট যেটা দেখে এসেছি আর সেটা ডেপ্রিসিয়েশন, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড রিয়েল ডেপ্রিসিয়েশন। হাউএভার দেয়ার ইজ নাথিং কল্ড আনরিয়েল ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? একটা হচ্ছে যে রিয়েল, অর্থাৎ আমাদের রিয়েল ফরেন এক্সচেঞ্জটা চেঞ্জ হচ্ছে, অ্যানাদার থিং হচ্ছে কি নমিনাল। নমিনাল মানে হলো যে ডেপ্রিসিয়েশন হচ্ছে, হাউএভার রিয়েল রেটটা চেঞ্জ হচ্ছে না বা হলো সেটা খুবই কম হচ্ছে। So that is why we are calling it real depreciation. Increases the demand for domestic goods. So the IS curve will shift rightwards, same as before. An increase in foreign income results in an increase in foreign spending on domestic goods, shifts the IS curve to the right. So because of this, national business cycles and real exchange rate changes have spillover effects abroad. এখানে জাস্ট একটা লাইনেই শেষ করে দিয়েছে, আপনাদের বইতে আর একটু ডিটেইলসে আছে দেখবেন। দাঁড়ান আমি বলে দিচ্ছি পেজ নাম্বার কততে আছে, এটা একটা মিনিট। এটা আছে হচ্ছে কি আপনাদের বইয়ের পেজ নাম্বার 310, ঠিক আছে? রিপারকাশন ইফেক্ট। সো এখানে যেটা বোঝানো হচ্ছে যে এখানে কি বলছে যে বিকজ অফ দিস ন্যাশনাল বিজনেস সাইকেলস এন্ড রিয়েল এক্সচেঞ্জ রেট চেঞ্জেস হ্যাভ স্পিল ওভার ইফেক্টস অ্যাব্রড। তার মানে হলো যে আমাদের দেশে যদি চেঞ্জ হয় তাহলে শুধুমাত্র আমাদের দেশে সেই চেঞ্জটা লিমিটেড থাকবে না, সেটা কোথায় গিয়ে পড়বে?
ফরেন কান্ট্রিগুলোর উপরেও পড়বে। এখন কোন ফরেন কান্ট্রিগুলোর উপরে পড়বে? ডেফিনেটলি যাদের সাথে আমাদের মেজর ফরেন ট্রেড রিলেশনশিপ আছে তাদের সাথে হচ্ছে গিয়ে ইম্প্যাক্টটা আমরা শেয়ার করব। সো যদি এমন হয় যে আমাদের দেশে ইনকাম বাড়ছে, তাহলে কি হবে, ফরেন কান্ট্রিতে হচ্ছে গিয়ে তাদের এক্সপোর্ট রেভিনিউ বাড়বে। তাদের যদি এক্সপোর্ট রেভিনিউ বাড়ে তাহলে কি হবে, তাদের আবার ইনকাম বাড়বে। সো আমাদের ইনকাম বাড়া মানে হলো গিয়ে ফরেন কান্ট্রিরও ইনকাম বাড়া। এখন এখানে দুইটা ব্যাপার আছে, আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে এই রিপারকাশন ইফেক্টের জন্য আমরা অরিজিন কান্ট্রিটা যেটা, অর্থাৎ যার ইম্প্যাক্ট বাড়ছে তার সাইজটা আমরা কনসিডার করব। তার ইকোনমি যদি সাইজেবল হয়, যদি হচ্ছে গিয়ে যে কান্ট্রির সাথে সে ট্রেড করছে তার ট্রেড রিলেশনশিপটা সিগনিফিক্যান্ট হয়, তাহলে এই ইম্প্যাক্টটা পড়বে। আদারওয়াইজ এই ইনক্রিজের ইম্প্যাক্টটা কিন্তু হচ্ছে গিয়ে অন্যান্য দেশের উপরে পড়বে না। এই কারণেই আমরা হচ্ছে আমেরিকান ইকোনমি বা ইউ এর ইকোনমিক কন্ডিশনের উপরে এত ফোকাস করি। কেন? তার কারণ হচ্ছে যে তারা এই ওয়ার্ল্ডের মেজর ইকোনমিস, তাই না? তারা কিন্তু ওয়ার্ল্ডের যে ইন্টারন্যাশনাল ট্রেড আছে সেটার ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে গিয়ে কন্ট্রোল করে, তাই তো, ইনক্লুডিং চায়না। সো চায়না, ইউ আর হচ্ছে গিয়ে ইউএসএ, এরা যদি মেজর স্টেক হোল্ডার হয়, সো তাদের দেশে যদি কোনো ধরনের চেঞ্জ আসে, তাদের যদি ইনকাম বাড়ে বা কমে, বা তাদের যদি আপনার হচ্ছে গিয়ে রিসেশন হয়, তাহলে সেটা কি আমরা অ্যাভয়েড করতে পারবো? নো ম্যাম। অ্যাভয়েড করতে কিন্তু আমরা পারবো না, ঠিক আছে। যে কারণে হচ্ছে যে যখন করোনা ভাইরাসের কারণে আপনার ইউ কান্ট্রিগুলো ব্যাডলি অ্যাফেক্টেড হলো, তারা যখন হচ্ছে ইম্পোর্ট কমিয়ে দিল, তাদের যখন হচ্ছে রিসেশনের ইম্প্যাক্ট পড়ছিল ইকোনমিতে, তখন আমরাও অ্যাফেক্টেড হচ্ছিলাম। তার কারণ হচ্ছে তারা আমাদের মেজর ইম্পোর্টার, তাই তো, আমাদের গুডস তারা মেইনলি ইম্পোর্ট করে। সো আমাদের এক্সপোর্ট রেভিনিউ ওদের দ্বারা হচ্ছে গিয়ে হ্যাম্পার্ড হচ্ছিল। এই যে ইম্প্যাক্টটা পড়ছে এটাকে বলা হচ্ছে গিয়ে রিপারকাশন ইফেক্ট, অর্থাৎ একটা দেশের উপরে যে ইম্প্যাক্টটা পড়ে সেটা হচ্ছে গিয়ে অন্য ইকোনমি গুলো শেয়ার করে। এখন এই যে রিপারকাশন ইফেক্টের কথা আমরা বলছি, এটার ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ নট অনলি ইন্টারন্যাশনাল ট্রেড বাট অলসো দ্য ক্যাপিটাল মোবিলিটি। হোয়াট ইজ ক্যাপিটাল মোবিলিটি? আমরা বলবো যে একটা দেশের ক্যাপিটাল মোবিলিটি আছে যদি সেখানকার যারা ইনভেস্টর আছে তারা অন্য আরেকটা কোনো দেশে ইনভেস্ট করতে চাইলে খুব দ্রুত এবং কোনো ধরনের ট্রানজাকশন কস্ট ছাড়াই ইনভেস্টমেন্ট করতে পারে। ফর এক্সাম্পল আমি বলবো যে যদি বাংলাদেশ এবং কানাডার কথা আপনারা চিন্তা করেন, দুইটা দেশের মধ্যে ক্যাপিটাল মোবিলিটি আছে বা পারফেক্ট ক্যাপিটাল মোবিলিটি আছে, যখন আমি বাংলাদেশ থেকে গিয়ে যখন কানাডায় ইনভেস্টমেন্ট করতে যাব, আমার কোনো ধরনের ব্যারিয়ার ফেস করতে হবে না। ইজ ইট ট্রু? আমরা কি ব্যারিয়ার ফেস করি নাকি করি না? ম্যাম ব্যারিয়ার ফেস করি আমরা। তাহলে আমরা কি বলতে পারি যে বাংলাদেশের সাথে কানাডার হচ্ছে গিয়ে পারফেক্ট ক্যাপিটাল মোবিলিটি নাই। কার আছে বলেন তো? কানাডার সাথে কার পারফেক্ট ক্যাপিটাল মোবিলিটি আছে? US. ইউএসএ। Yeah, maybe not exactly perfect capital mobility, but nearly perfect. However, যদি বাংলাদেশের কথা আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশের কিন্তু পারফেক্ট ক্যাপিটাল মোবিলিটি নাই। আমরা যদি ফরেন কারেন্সি রিজার্ভ দেশ থেকে অন্য কোথাও মুভ করতে চাই, আমরা ফ্রিলি সেই ট্রেডিংটা করতে পারি না, এবং আমাদের ফরেন কারেন্সি ট্রেডিং এর উপরে এমবার্গো দেওয়া থাকার কারণে আমরা কি করতে পারি না, আমরা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়ালি কিন্তু কোনো ধরনের ফিউচার বা ফরওয়ার্ড এই ধরনের কন্ট্রাক্টে অ্যাজ এ পার্সন, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল সিটিজেন আমরা কখনোই এন্টার করতে পারি না। যেটা হচ্ছে গিয়ে যারা ফুললি ফ্রি ফ্লোটেশন এক্সচেঞ্জ সিস্টেম ফলো করে তারা ইমপ্লাই করতে পারে, তারা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এই ট্রেড গুলো করতে পারে। যে কারণে আমাদের দেশে ফরেন কারেন্সি ট্রেডটা কোথায় লিমিটেড বলেন তো? হু ইজ দ্য মেজর ট্রেডার অফ দ্য ফরেন কারেন্সি? কে করে ফরেন কারেন্সি ট্রেডিং? আমি আপনি চাইলে কি ফরেন কারেন্সি ট্রেডিং করতে পারি? বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে Central bank. ব্যাংকস নট অনলি সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক গুলোও করে, ঠিক আছে। সেন্ট্রাল ব্যাংক তো হচ্ছে গিয়ে রিজার্ভ মেইনটেইন করে, ওই সমস্ত কাজ করে। হাউএভার ফরেন কারেন্সির যে ট্রেডিংটা সেটা হচ্ছে গিয়ে কমার্শিয়াল ব্যাংক গুলো করে, এবং কমার্শিয়াল ব্যাংক গুলো কিভাবে ট্রেডিং করবে সেই গাইডলাইন আবার হচ্ছে গিয়ে সেন্ট্রাল ব্যাংক দিয়ে দেয়। সো তারাও হচ্ছে গিয়ে কন্ট্রোলড ওয়েতে এই ট্রেডিংটা করে। আমি আপনি যদি ইন্ডিভিজুয়ালি কোনো কারেন্সি হোল্ড করতে চাই এবং ফিউচারে সেটা সেল করে সেখান থেকে কোনো ধরনের প্রফিট আর্ন করতে চাই, এই ট্রেডিংটা আমরা করতে পারি না, ঠিক আছে। ফরেন কারেন্সি ট্রেডিংটা আমরা করতে পারি না, যেটা যে সমস্ত দেশে হচ্ছে গিয়ে আপনার ফুললি ফ্রি ফ্লোটেশন আছে তারা করতে পারে। সো আমাদের দেশে এই সুযোগটা নাই।
আচ্ছা, তাহলে ক্যাপিটাল মোবিলিটিতে ফিরে যাই। ক্যাপিটাল মোবিলিটির কথা বলছিলাম যে যদি হচ্ছে গিয়ে আমাদের ক্যাপিটাল মোবিলিটি থাকে, তাহলে আমরা ধরে নিব যে দুইটা কান্ট্রির মধ্যে ক্যাপিটাল যে অ্যাসেট গুলো আছে সেগুলোর বাইং অ্যান্ড সেলিংটা হচ্ছে গিয়ে খুবই ইজি হবে। তারা চাইলে হচ্ছে তাদের লং টার্ম অ্যাসেটে খুব সহজভাবে ইনভেস্টমেন্ট করতে পারবে, কোনো ধরনের ট্যাক্স বা হচ্ছে আপনার ট্রানজাকশন কস্টের ব্যারিয়ার থাকবে না। যদি এই সবগুলো কন্ডিশন বা সবগুলো ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে ফুলফিল করে, তাহলে আমরা ধরে নিব যে এই দুইটা দেশের মধ্যে ক্যাপিটাল মোবিলিটি আছে। ঠিক আছে, ক্যাপিটাল ইজ পারফেক্টলি মোবাইল internationally when investors can purchase assets in any country they choose quickly with low transaction costs and in unlimited amount, অর্থাৎ অ্যামাউন্টের কোনো ধরনের ব্যারিয়ার থাকবে না। এই অ্যামাউন্টের কথা যদি আমরা কনসিডার করি, তাহলে মনে হয় ওয়ার্ল্ডের কোনো দেশেই আপনার পারফেক্ট ক্যাপিটাল মোবিলিটি নাই। ইভেন ফরেন কান্ট্রিতেও আমরা যখন ইনভেস্টমেন্ট করতে যাব, তখন অ্যাজ এ ফরেনার আমরা কতটুকু ইনভেস্টমেন্ট করতে পারবো সেটার কিন্তু লিমিট থাকে, ইদার আপার লিমিট অর লোয়ার লিমিট, কোনো না কোনো একটা লিমিট থাকে। সো এই যে লিমিট গুলো আছে, এই লিমিট গুলো কিন্তু ব্যারিয়ার ইম্পোজ করছে, তাই না? সো পারফেক্ট ক্যাপিটাল মোবিলিটি বলতে আসলে ওয়ার্ল্ডে কিছু আছে কিনা সে ব্যাপারে আমাদের যথেষ্ট ডাউট আছে। সো দ্যাট এক্সিস্টস ইন দ্য থিওরি মেবি অনলি। ক্যাপিটাল পারফেক্টলি যদি মোবাইল না হয়, যদি আপনার ধরেন যে নিয়ার পারফেক্টলিও ইভেন মোবাইল হয়, তার মানে কি? তার মানে হলো যে যখন কোনো একটা দেশে ইন্টারেস্ট রেটের কোনো ধরনের চেঞ্জ আসবে, তখন কি হবে? যেই দেশে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, সবাই সেই দেশে ইনভেস্টমেন্ট করতে চাবে না। মনে করেন যে আমি বাংলাদেশ আর হচ্ছে ইউএস এর কম্পারিজন করছি। এখন বাংলাদেশ ব্যাংক কোনো কারণে ইন্টারেস্ট রেট বাড়ালো, বা কোনো কারণে হচ্ছে আমাদের দেশের ইন্টারেস্ট রেট বেড়ে গেল। ইন্টারেস্ট রেট বলতে আমরা ধরে নিই যে টি-বিলের যে ইন্টারেস্ট রেটটা সেটা হচ্ছে গিয়ে বেড়েছে, তাহলে কি হবে? ইউএস এর যারা ইনভেস্টর আছে তারা হচ্ছে গিয়ে তাদের নিজেদের দেশের চাইতে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে বেশি আগ্রহী হবে, তাই না? অন দ্য Yes, আদার ma'am. হ্যান্ড আমাদের দেশে যারা বড়োয়ার আছে তারা কি করবে? তারা হচ্ছে গিয়ে ইউএসএ থেকে গিয়ে ফান্ড বড় করবে। কেন? তার কারণ হচ্ছে কি তাদের দেশে বড়োইং এর কস্ট কম, ইন্টারেস্ট রেট কম। অ্যাজ এ রেজাল্ট দুইটা দেশের মধ্যে হচ্ছে গিয়ে ক্যাপিটালের ইনফ্লো এবং আউটফ্লো হবে। দুইটা হতে হতে এমন একটা স্টেজে চলে যাবে যেখানে গেলে হচ্ছে গিয়ে আমাদের ইন্টারেস্ট রেট এবং হচ্ছে ইউএস এর ইন্টারেস্ট রেটের মধ্যে কোনো ধরনের কোনো ডিফারেন্স থাকবে না। আদারওয়াইজ যদি পারফেক্ট ক্যাপিটাল মোবিলিটি থাকে, যতক্ষণ পর্যন্ত ইন্টারেস্ট রেটের ডিফারেন্সিয়াল থাকবে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে দুইটা কান্ট্রির মধ্যে ট্রেডিং হতে থাকবে বা ক্যাপিটাল ইনফ্লো এবং আউটফ্লো হতে থাকবে। এই যে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা যেখানে হচ্ছে কি দুইটা দেশে ইন্টারেস্ট রেট সমান হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেট প্যারিটি। অর্থাৎ যেই ইন্টারেস্ট রেটে দুইটা দেশের মধ্যে আর ক্যাপিটাল ইনফ্লো বা আউটফ্লো হওয়ার কোনো ধরনের ইন্টারেস্ট ইনভেস্টরদের মধ্যে থাকবে না। অর্থাৎ যারা বড়র এবং লেন্ডার আছে তারা হচ্ছে গিয়ে ইনডিফারেন্ট থাকবে বিটুইন বরোইং অর লেন্ডিং ইন বাংলাদেশ অ্যান্ড ইন ইউএসএ। এই দুইটার মধ্যে তারা ইনডিফারেন্ট থাকবে। So when capital can flow freely across borders, the return on investment must be approximately the same on both sides of that border. If not, then investors will move all their investments to the country with the higher rate of return. However, because exchange rates change, the higher rate of return has to include a calculation of what the exchange rate will be when the investment is repatriated. So আমরা শুধুমাত্র ইন্টারেস্ট রেটের ডিফারেন্সিয়ালটার কথাই চিন্তা করছি না, আমরা কিসের কথা চিন্তা করব? আমরা এক্সচেঞ্জ রেটের কথাটা মাথায় রাখবো। ধরেন যে আমি হচ্ছে ইউএস এর কারেন্সিতে আর্ন করছি, কিন্তু বাংলাদেশে এসে যখন আমি এই জিনিসটা ব্যবহার করতে যাব, আমার ইনকামটা যখন আমি বাংলাদেশে ব্যবহার করতে যাব, তখন আমাকে কি করতে হবে? তখন হচ্ছে আমাকে বাংলাদেশে এনে সেটাকে টাকায় কনভার্ট করতে হবে, তাই না? সো বাংলাদেশের টাকা আর হচ্ছে ইউএস ডলারের মধ্যে যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটাও কিন্তু আমাকে কনসিডার করতে হবে। তাহলে শুধুমাত্র ইন্টারেস্ট থেকে আমার যে ইনকামটা আসছে, অর্থাৎ ডোমেস্টিক কান্ট্রির যে ইন্টারেস্ট আর হচ্ছে ফরেন কান্ট্রি থেকে আমি যে ইন্টারেস্টটা পাচ্ছি, এই দুইটা ইকুইভ্যালেন্ট হলেই আমাকে হবে না, আমাকে হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ রেটটাকেও কনসিডারেশনে আনতে হবে। সো এক্সচেঞ্জ রেটের কনসিডারেশনটা আমরা কিভাবে করব? How to consider the exchange rate? Do you know? আচ্ছা, আমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 312-তে এটার ডেসক্রিপশনটা আছে, আমি শেয়ার করছি, দেখেন।
এই যে এখানে দেখেন, এখানে একটা এক্সাম্পল আছে, এটা স্লাইডে অত ভালোভাবে বলা নেই, সো আমি এটা বই থেকেই দেখাচ্ছি। দেখেন এখানে ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। ও কেন বারবার এই সমস্যাটা হয়, একটা মিনিট দাঁড়ান, আমি আবার শেয়ার দিচ্ছি। এবার দেখা যাচ্ছে? Yes, ma'am. দেখতে পাচ্ছি? Yes, ma'am. আচ্ছা, এখানে দেখেন, consider an investment in 1-year treasury bill in the United States and the alternative to investigating in 1-year foreign treasury bill. Suppose the exchange rate today, let's say in 2015 is E 2015. So E দিয়ে হচ্ছে গিয়ে আমরা স্পট এক্সচেঞ্জ রেট বুঝাই, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন, স্পট এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে গিয়ে এখন যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা। So if, for example, a loonie, the Canadian dollar is affectionately called the loonie. Sorry, not loonie, after the picture of the common loon engraved on the dollar coin, costs US dollar 1.01. Then the exchange rate with US dollar for Canadian dollar is 1.01, তাই না? অর্থাৎ এক কানাডিয়ান ডলার সমান সমান হচ্ছে গিয়ে 1.01 US dollar. So now suppose that the Canadian dollar is expected to appreciate over the next year. So appreciate করা মানে কি? মানে হলো যে আগে আমি যেই পরিমাণ US ডলার দিয়ে কানাডিয়ান ডলার পারচেজ করতে পারতাম, এখন তার চাইতে বেশি পরিমাণ USD আমাকে স্পেন্ড করতে হবে। এখানে হোম কারেন্সি হচ্ছে ইউএসডিটা, ঠিক আছে, আর ফরেন কারেন্সি হচ্ছে গিয়ে কানাডিয়ান ডলারটা। দ্য এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট ইন 2016 will be, দেখেন ই 2016 উপরে আবার হচ্ছে গিয়ে আরেকটা ই আছে, তাই না? টু দি পাওয়ার, এই টু দি পাওয়ার বা এক্সপোনেনশিয়াল ইটার মানে কি? এই ইটার মানে হলো expected. ঠিক আছে? So an American investor has two options: invest in the United States and earn at the US interest rate I, or buy Canadian dollars and earn at the Canadian interest rate IF, and then convert back to US dollars at the end of the year at the expected exchange rate of 2016. A dollar invested in United States ends up equal 1 plus I, অর্থাৎ আমার যে অরিজিনাল ইনভেস্টমেন্টটা আছে প্লাস তার সাথে হচ্ছে আমার যে ইন্টারেস্ট ইনকামটা আছে সেটা, ঠিক আছে? আর ডলার ইনভেস্টমেন্ট ইনভেস্টেড ইন কানাডা বাইজ 1 divided by E 2015, অর্থাৎ আমি এক্সচেঞ্জ রেট দিয়ে ভাগ দিচ্ছি, ঠিক আছে? সো কানাডিয়ান ডলার্স which end up of being worth of 1 by E 2015 টাইমস হচ্ছে আমি টোটাল যে ইন্টারেস্ট এবং ক্যাপিটাল ইনকামটা করছি সেটা। In Canadian funds, the investor expects to convert these back to US dollars and end up with আমার 1 by E 2015, অর্থাৎ 2015 এর যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা টাইমস হচ্ছে গিয়ে 1 প্লাস IF, অর্থাৎ আমাদের ফরেন যেই ইন্টারেস্ট ইনকামটা আছে সেটা প্লাস হচ্ছে আমাদের যে ইন্টারেস্ট রেটটা প্লাস যেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যামাউন্টটা আছে, আমরা ধরে নিচ্ছি $1, সেটা টাইমস হচ্ছে গিয়ে 2016 এর এক্সপেক্টেড যেই ফরেন এক্সচেঞ্জ রেটটা আছে সেটা। এটা কেন বলেন তো? তার কারণ হচ্ছে আমার তখন কিন্তু এই কারেন্সিটাকে আবার কনভার্ট করতে হবে, তাই না? কোন এক্সচেঞ্জ রেটে তখন আমি কনভার্ট করব? তখন কি আর 2015টা আমার কাজে আসবে? নো ম্যাম, 2016 তখন হচ্ছে আমার এক্সপেক্টেড যে এক্সচেঞ্জ রেটটা আছে, অর্থাৎ 2016 সালের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা দিয়ে আমার মাল্টিপ্লাই করতে হবে। ইন আ ফ্রিলি ফ্লোয়িং ক্যাপিটাল মার্কেট, the two should be same. The condition that the two returns are equal is called uncovered interest parity. ঠিক আছে? আনকভার্ড ইন্টারেস্ট প্যারিটি মানে হলো যে আমার এক্সচেঞ্জ রেটের চেঞ্জের জন্য আমরা কোনো ধরনের ফিউচার বা ফরওয়ার্ড অপশন নিচ্ছি না, যেটা হচ্ছে এক্সচেঞ্জ রেটের চেঞ্জের কারণে আমাদেরকে প্রোটেকশন দেয়। আপনারা ফিউচার বা ফরওয়ার্ড কন্ট্রাক্ট সম্পর্কে কি কোথাও পড়েছেন? আচ্ছা, না পড়লে অসুবিধা নাই, জাস্ট গুগল করে একটুখানি দেখে নিন, প্রিলিমিনারি কনসেপ্টটা যেটা আছে সেটা দেখলে হবে। ফিউচার বা ফরওয়ার্ড কন্ট্রাক্ট গুলোতে কেন আমরা যাই? যদি হচ্ছে কি আমরা মনে করি যে ফিউচারে কোনো একটা মুভমেন্ট হবে, ফর এক্সাম্পল ফরেন কারেন্সির মুভমেন্টের কথা আমরা বলছি, সেটা আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড মুভ করবে, হাউএভার কতখানি করবে সেটা পুরোটা আমরা জানি না। সো আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে কারেন্ট টাইমে বসে ফিউচারটাকে সিকিউর করতে চাইবো, তাই তো? সো সিকিউরটা কিভাবে করব? আমি হচ্ছে গিয়ে ট্রেডারের সাথে
ডিল করব, যে আমি এখন হচ্ছে কি তোমাকে ফর এক্সাম্পল $1000 দিচ্ছি, ইন এক্সচেঞ্জ ফিউচারে হচ্ছে গিয়ে আমাদের দেখা যাচ্ছে যে হয়তো বা ফরেন কারেন্সি অ্যাপ্রিসিয়েট করার কথা আছে, অ্যাজ আ রেজাল্ট ডোমেস্টিক কারেন্সি হচ্ছে গিয়ে ডেপ্রিসিয়েট করবে। সো ফিউচারে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে গিয়ে বেশি পরিমাণ টাকা দিয়ে হচ্ছে গিয়ে কম পরিমাণ ফরেন কারেন্সি পারচেস করতে হবে। সো আমি বললাম যে আমি এখন হচ্ছে গিয়ে তোমাকে $1000 দিচ্ছি, কিন্তু ফিউচারে যখন আমি হচ্ছে গিয়ে কনভার্ট করতে যাব, যেহেতু আমাদের কারেন্সি ডেপ্রিসিয়েট করার কথা আছে, সো আমি ডেপ্রিসিয়েশনের রেটটা অ্যাজিউম করে ধরে নিচ্ছি যে আমার টোটাল $1015 লাগবে টু কনভার্ট ওয়ান ফরেন কারেন্সি। সো সেটার এক্সচেঞ্জে তোমাকে আমি ওইটার উপরে হচ্ছে গিয়ে আরো $10 এই ট্রানজাকশনের জন্য ফি হিসেবে দিচ্ছি। সো টোটাল $1025 আমি তোমাকে এখনই পেমেন্ট করে দিচ্ছি। তাহলে কি করছি আমি, এই যে $10 এখন পেমেন্ট করছি ফি হিসেবে, সেটা দিয়ে আমি কি করলাম, ফিউচারে আমার যে ট্রেডিংটা হবে সেটাকে আমি সিকিউর করলাম, তাই না? আমাদের ফিউচারটাকে আমরা সিকিউর করার চেষ্টা করছি। সো এই যে ট্রেডিংটা হচ্ছে, এটা কি এখন হচ্ছে নাকি ইন ফিউচার হবে? এখন কন্ট্রাক্টটা হচ্ছে ফিউচারে ফিউচারে এটা হচ্ছে ট্রানজাকশনটা হবে। সো অ্যাজ এ রেজাল্ট এই যে কন্ট্রাক্টটা আমি করছি, এটা কি করছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ফরেন কারেন্সির যেই অ্যাপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশনের এক্সপোজারটা, যে রিস্কটা, সেটাকে হচ্ছে গিয়ে কমাচ্ছে, তাই তো? সো যখন এই জিনিসটা আমার হচ্ছে গিয়ে কন্ট্রাক্টের মধ্যে ইনকর্পোরেটেড থাকবে বা আমি কোনোভাবে সেটাকে কাভার্ড করতে পারবো, তখন সেটাকে আমি বলবো হচ্ছে গিয়ে কাভার্ড ইন্টারেস্ট প্যারিটি। আদারওয়াইজ যদি এটা আমি কাভার না করতে পারি, ফিউচার বা ফরওয়ার্ড কন্ট্রাক্ট রেট দিয়ে যদি আমি এটাকে কাভার না করতে পারি, তাহলে আমি সেটাকে বলবো হচ্ছে গিয়ে আনকাভার্ড ইন্টারেস্ট প্যারিটি। সো ইন্টারেস্ট প্যারিটি ইজ নো লঙ্গার only the interest rates here, যে domestic interest rate equals to হচ্ছে গিয়ে foreign interest rate. Here we are also considering the change in the exchange rate compared to spot exchange rate, অর্থাৎ 2016 সালের যে এক্সচেঞ্জ রেটটা, সেটা থেকে আমরা 2015 সালেরটা বাদ দিচ্ছি, ডিভাইড করছি হচ্ছে গিয়ে 2015 সালেরটা দিয়ে। সো এখানে আমরা কি করছি, আমরা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে রেটটা নিচ্ছি যে কতটুকু চেঞ্জ হচ্ছে, কত পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে, তাই না? হাউএভার এখানে দেখেন F16 থেকে আমরা মাইনাস করছি, কেন বলেন তো? ওইটা কি ফরওয়ার্ড রেট নাকি? ফরওয়ার্ড, এক্স্যাক্টলি। সো এখানে যেহেতু আমি ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেটটা অলরেডি কনসিডার করে রেখেছি, যে আমি এখানে আমার ফিউচার যেই কন্ট্রাক্টটা আছে, ঠিক আছে, সেটা দিয়ে হচ্ছে গিয়ে আমি কি করছি, আমি আমার কন্ট্রাক্টটাকে সিকিউর করে রাখছি, যে আমি এখন যে কন্ট্রাক্টটা করে রাখছি, ফিউচার আমি যে পেমেন্টটা করব সেটার জন্য আমি এখনই আমার অ্যামাউন্টটাকে সিকিউর করে রাখছি, অর্থাৎ ভবিষ্যতে আমার কোনো ধরনের লস হবে না। অ্যাজ এ রেজাল্ট আমি এখানে ফরওয়ার্ড রেটটা থেকে বাদ দিচ্ছি, rather than the expected যে ফরেন এক্সচেঞ্জ রেট আছে at 2016 সেটা থেকে। সো এটাই হচ্ছে কি এই দুইটা ইকুয়েশনের ডিফারেন্সটা। আদারওয়াইজ there is nothing much to worry about. এখানে সিম্পলি হচ্ছে আমরা ইন্টারেস্ট রেট প্যারিটির জন্য ফরেন ইন্টারেস্ট রেটের সাথে হচ্ছে ফরেন এক্সচেঞ্জের রেটের যে চেঞ্জটা সেটাকে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? সো এখানে আমরা কি করছি, একটাকে হচ্ছে গিয়ে শুধুমাত্র এক্সপেক্টেড রেটটা থেকে কনসিডার করছি, অ্যাজ এ রেজাল্ট এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আনকভার্ড ইন্টারেস্ট প্যারিটি, আর আরেকটা হচ্ছে আমরা ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট দিয়ে কভার করে নিচ্ছি। সো এখানে যেহেতু আমাদের ফিউচারের কন্ট্রাক্টটা আছে, অ্যাজ এ রেজাল্ট এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে কাভার্ড ইন্টারেস্ট প্যারিটি। এই ক্ষেত্রে ডিফারেন্সটা হলো যে আমাদের 2016 সালের কোন রেটটা আমরা ব্যবহার করব, এক্সপেক্টেড যে রেটটা আছে সেটা, নাকি আমরা ফরওয়ার্ড কন্ট্রাক্টে যে রেটটা ব্যবহার করেছি সেটা। ওকে, so now we are going back to our slides. আবার ওকে, ক্যাপিটাল মোবিলিটি আমরা দেখেছি।
এই লাস্টের লাইনটা দেখেন এই স্লাইডটার implies that interest rates in a particular country cannot get too far out of line without bringing capital inflows outflows that bring it back in line. ঠিক আছে, এর মানে কি হলো যে অর্থাৎ দুইটা দেশের মধ্যে ইন্টারেস্ট রেটের হিউজ ডিফারেন্সিয়াল কিন্তু থাকতে পারবে না। যদি আপনি ট্রানজাকশন কস্টের কথা চিন্তা করেন, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে আমাদের যে ক্যাপিটাল ফ্লোর মিনিমাম যে কস্টটা আছে সেটার কথা যদি চিন্তা করেন, সেটা বাদ দিলে ইন্টারেস্ট রেটের খুব বেশি ডিফারেন্সিয়াল হওয়ার কোনো স্কোপ নাই, কারণ মোটামুটি পারফেক্ট না হলেও পারফেক্টের কাছাকাছি ক্যাপিটাল ইনফ্লো বা আউটফ্লোর সুযোগ থাকলেও এই ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়ালটা দুইটা কান্ট্রির মধ্যে এক্সিস্ট করবে না। ইন্টারেস্ট রেট প্যারিটি অ্যাটলিস্ট কাছাকাছি ইন্টারেস্ট রেট প্যারিটির কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, যে কারণে আমরা কিন্তু ওই যে যখন হচ্ছে গিয়ে দুইটা কারেন্সির ইকুইভ্যালেন্সি দেখালাম, সরি দুইটা ইন্টারেস্ট রেটের ইকুইভ্যালেন্সি দেখালাম, তখন ইকুয়ালস টু সাইন কিন্তু আমরা ব্যবহার করি নাই, দেখেছেন আমাদের সাইনটা কি ছিল? Yes, ma'am. Equivalent ছিল। অলমোস্ট ইকুয়াল, ঠিক আছে, বাট নট এক্স্যাক্টলি ইকুয়াল। ওই কার্ভ যে দুইটা লাইন আছে সেই দুইটা লাইনের মানে হলো যে অলমোস্ট ইকুয়াল বাট নট অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ইকুয়াল। So the balance of payment and capital flows, balance of payment এর সাথে capital flow কি relationship আছে দেখেন, assume a home country faces a given price of imports, export, demand and world interest rate IF. Assume perfect capital mobility in response to interest rate differentials IIF. এখানে I হচ্ছে আমাদের domestic country interest rate আর IF হচ্ছে গিয়ে foreign country interest rate. So balance of payment surplus will be there when there is actually a surplus of both in the current account and হচ্ছে গিয়ে capital account. Current account এর surplusটা হচ্ছে গিয়ে আমরা net export থেকে ক্যালকুলেট করছি, আর হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের যে সারপ্লাসটা সেটা আমরা কিভাবে করছি, ডোমেস্টিক ইন্টারেস্ট রেটের যেই ডিফারেন্সটা উইথ দ্য ফরেন ইন্টারেস্ট রেট সেটা যদি পজিটিভ হয় সেখান থেকে হচ্ছে কি আমরা একটা ক্যালকুলেট করছি। কেন বলেন তো? যদি ডোমেস্টিক ইন্টারেস্ট রেট হায়ার হয়, what does that indicate? What will happen to our investment? ম্যাম ইনভেস্টমেন্ট তো কমে যাবে তাহলে ডোমেস্টিক ইন্টারেস্ট রেট বেড়ে গেলে। ডোমেস্টিক ইন্টারেস্ট রেট বাড়বে as then হচ্ছে ইনভেস্টমেন্ট বাড়বে। শুধু ইনভেস্টমেন্ট বলতে কিন্তু শুধুমাত্র মানে কি বুঝছেন আমি জানি না, ইনভেস্টমেন্ট বলতে আমরা এখানে অ্যাসেটের ইনভেস্টমেন্টের কথা বলছি, ঠিক আছে, স্টক, তারপর হচ্ছে ইন্টারেস্ট আর্নিং যে সিকিউরিটি গুলো আছে, বন্ড। যদি ইন্টারেস্ট রেট বেশি হয় তাহলে ক্যাপিটাল ইনফ্লো হবে। সোজা ভাষায় বলতে গেলে ইন্টারেস্ট রেটটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের প্রাইস, তাই তো? যেখান থেকে আমি হায়ার প্রাইস পাবো সেখানেই হচ্ছে গিয়ে আমি জিনিসটা সেল করতে যাব। সো যেই দেশ আমাকে বেশি ইন্টারেস্ট দিবে সেখান থেকে আমি অ্যাসেট পারচেজ করব, তাই তো? আমার সেলেবল থিংটা কি? আমার সেলেবল থিং হলো ফান্ড। সো আই এম গোয়িং টু সেল মাই ফান্ড ইন এক্সচেঞ্জ অফ অ্যাসেটস, তাই তো? সো যেই দেশ থেকে হচ্ছে গিয়ে আমি হায়ার প্রাইস পাবো, যেই দেশ আমাকে হায়ার ইন্টারেস্ট রেট দিবে সেখানেই আমি আমার ফান্ডটা ইনভেস্ট করবো, সেখান থেকে গিয়ে হচ্ছে গিয়ে আমি আমার ফান্ডটা লেন্ড করব। আর বড় করব কোথা থেকে? যেই দেশ থেকে আমি হচ্ছে গিয়ে কম ইন্টারেস্ট রেটে বড় করতে পারবো সেই দেশে আমি বড় করব। সো যদি আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে সারপ্লাস চাই তাহলে আমার কি হতে হবে? ডোমেস্টিক ইন্টারেস্ট রেট শুড বি হায়ার দ্যান দ্য ফরেন ইন্টারেস্ট রেট, I should be greater than IF. As a result আমরা এখানে লিখছি I minus IF এবং এখানে আমাদের সাইনটা হচ্ছে গিয়ে পজিটিভ। সো ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাসের জন্য হচ্ছে গিয়ে আমাদের বোথ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট অ্যাকাউন্টেরও সারপ্লাস লাগবে, আবার হচ্ছে গিয়ে ক্যাপিটাল অ্যাকাউন্টেরও সারপ্লাস লাগবে। However, in reality it may or may not be the same. এখানে জাস্ট এটা আমরা থিওরির খাতিরে এখানে পড়ছি, বাট it may not be the same. Where CF is the capital account surplus, the trade balance is a function of domestic and foreign income and the real exchange rate. That one we already know. The capital account depends on the interest rate differential. So whereas net exporter যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে ফরেন আর ডোমেস্টিক কান্ট্রি ইনকাম এবং রিয়েল এক্সচেঞ্জ রেট দ্বারা এফেক্টেড হয়, ক্যাপিটাল অ্যাকাউন্টের যে সারপ্লাসটা সেটার ডিফারেন্সটা আসে কোথা থেকে? দুইটা দেশের ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়ালের মধ্যে থেকে আসে, ঠিক আছে? সো দুইটা দেশের মধ্যে যতক্ষণ পর্যন্ত হচ্ছে কি আপনার ইন্টারেস্ট রেট প্যারিটি থাকবে ততক্ষণ পর্যন্ত ক্যাপিটাল ইনফ্লো বা আউটফ্লো হবে না। Okay, then সরাসরি মান্ডেল থিওরিতে চলে গিয়েছে।
ছবিতে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে ইন্টারনাল আর এক্সটার্নাল ব্যালেন্সের জন্য আমরা যে পলিসিগুলো ইমপ্লাই করি সেটার কি ডায়ালেমা থাকতে পারে। ঠিক আছে, ইন্টারনাল ব্যালেন্স আমরা কখন বলবো যে আমাদের দেশে আছে, যখন হচ্ছে আমাদের গুডস মার্কেট আর মানি মার্কেটে ইকুইলিব্রিয়াম থাকবে, অর্থাৎ আইএসএলএম কার্ভের থ্রুতে আমাদের যে ইকুইলিব্রিয়ামটা আছে সেটা যখন আমরা অ্যাচিভ করতে পারবো। আর এক্সটার্নাল ইকুইলিব্রিয়াম আমরা কখন বলবো আছে, যখন হচ্ছে গিয়ে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা সেটা হচ্ছে কি জিরো হবে। সো আমাদের এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি এটার হরাইজন্টাল অ্যাক্সিসে আছে হচ্ছে গিয়ে ইনকাম, আর হচ্ছে আপনার ভার্টিক্যাল অ্যাক্সিসে আছে কি ইন্টারেস্ট রেট। সো আমরা ভার্টিক্যাল যে লাইনটা ড্র করছি, ঠিক আছে, from the point y star, all the points throughout this line is actually indicating what? আমাদের গুডস মার্কেটের ইকুইলিব্রিয়ামটা ইন্ডিকেট করছে, ঠিক আছে, এবং মানি মার্কেটের ইকুইলিব্রিয়ামটা ইন্ডিকেট করছে, যেটা হচ্ছে কি আমরা বলছি ইন্টারনাল ব্যালেন্স। সো আমাদের ইন্টারনাল ব্যালেন্সের জন্য যদি আমরা কোনো একটা পয়েন্ট চুজ করতে চাই তাহলে কোন পয়েন্ট থেকে আমরা চুজ করব, কোথা থেকে আমরা চুজ করব, যেই ভার্টিক্যাল লাইনটা আমরা ড্র করেছি ফ্রম ওয়াই স্টার সেই লাইনটা থেকে আমরা চুজ করব। কেন বলেন তো? কেন আমরা ওয়াই স্টার এর যে ভার্টিক্যাল পয়েন্টটা আছে সেখান থেকে কেন আমরা চুজ করব? আমি আপনাদের সাথে আসলে রাগ করব নাকি বকা দিব না কি বলবো আমি বুঝি না, একদম চুপ করে গেলেন কেন, কিছু বলেন। ইকুইলিব্রিয়াম সারপ্লাস ডেফিসিট কিছুই নেই, মানে এখানে ইকুইলিব্রিয়াম এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনের প্রতিটা পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের আইএসআর এলএম কার্ভের যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট গুলো আছে, ঠিক আছে, দুইটা কার্ভ ইন্টারসেক্ট করলে পরে আমরা যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পাই যেটা হচ্ছে কি করে আমাদের বোথ মানি মার্কেট এবং হচ্ছে কি গুডস মার্কেটের সারপ্লাস ইন্ডিকেট করে, সেই পয়েন্টগুলোর সমন্বয়ে হচ্ছে কি আমার এই ভার্টিক্যাল লাইনটা ড্র করা। সো এই লাইনের প্রতিটা পয়েন্ট ইন্ডিকেট করছে হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম ইন দা গুডস মার্কেট এন্ড মানি মার্কেট, অন্য ভাষায় বলতে গেলে ইন্টারনাল ব্যালেন্স, অর্থাৎ আমাদের দেশের ভিতরের ব্যালেন্স। আর বাইরের ব্যালেন্স যদি আমি বলতে চাই তাহলে সেটা আমার কার সাথে করতে হবে, ফরেন ট্রেড আমি যাদের সাথে করছি তাদের সাথে করতে হবে, যাদের সাথে আমার ক্যাপিটাল ইনফ্লো আউটফ্লো আছে তাদের সাথে করতে হবে। সো তাদের সাথে আমি কখন ব্যালেন্সে যেতে পারবো, যখন হচ্ছে গিয়ে আমার ব্যালেন্স অফ পেমেন্টের অ্যামাউন্টটা জিরো হবে, ঠিক আছে। সেই পয়েন্টগুলো কোথায় পাবো আমি, যখন আমি হচ্ছে গিয়ে এই যে আইএফ থেকে যে হরাইজন্টাল লাইনটা ড্র করা হয়েছে সেই লাইনের উপরে কোনো একটা পয়েন্ট নিই। তাহলে যদি আমি বোথ ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা জায়গা থেকে ব্যালেন্সের কোনো একটা পয়েন্টে যেতে চাই তাহলে কোন পয়েন্ট আমি চুজ করব? অবভিয়াসলি আমার ইন্টারনাল ব্যালেন্সের যে পয়েন্টগুলো আছে যে লাইনটা থেকে আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ ওয়াই স্টারের সাথে যে ভার্টিক্যাল লাইনটা আর আইএফ থেকে যে হরাইজন্টাল লাইনটা, এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে পয়েন্ট ই, সেখানেই হচ্ছে গিয়ে আমার বোথ ইন্টারনাল এবং এক্সটার্নাল ব্যালেন্স হবে। এখন এক্সটার্নাল আর ইন্টারনাল ব্যালেন্স বলতে আমরা কি বুঝছি, আমরা ইন্টারনাল ব্যালেন্স বলতে বুঝতে পারছি হচ্ছে কি আমাদের ইকোনমি ওয়াই স্টারে আছে, ওয়াই স্টার মানে হলো আমাদের ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট, যেখানে হচ্ছে কি আমাদের বোথ মানি মার্কেট এন্ড গুডস মার্কেট ইকুইলিব্রিয়াম লেভেলে আছে। আর ব্যালেন্স অফ পেমেন্টের দিক থেকে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট জিরো কখন বলতে পারছি, যখন হচ্ছে গিয়ে আমাদের দুইটা দেশের মধ্যে ইন্টারেস্ট রেট প্যারিটি আছে। যদি আমার কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস বা হচ্ছে গিয়ে আপনার ডেফিসিট থাকে তাহলে কি হবে, ক্যাপিটাল ইনফ্লো বা আউটফ্লো হবে, তাই না? আমরা একটু আগে এটা দেখে আসছি যে যদি আমার ব্যালেন্স অফ অ্যাকাউন্টে কোনো ধরনের সারপ্লাস বা ডেফিসিট থাকে তাহলে সেটার জন্য আমার ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে অ্যাফেক্টেড হয়। অন দ্য আদার হ্যান্ড যদি ইন্টারেস্ট রেটে ডিফারেন্সিয়াল না থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুইটা দেশের মধ্যে ক্যাপিটাল ইনফ্লো বা আউটফ্লো হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের ডোমেস্টিক ইন্টারেস্ট রেটটা হচ্ছে গিয়ে ফরেন ইন্টারেস্ট রেটের সমান হচ্ছে। সো সেই পয়েন্টটা কোনটা, সেই পয়েন্টটা হচ্ছে আমার 0 to I এর মধ্যে যেই পয়েন্টে ফরেন ইন্টারেস্ট রেটটা আছে সেই পয়েন্টটাই।
ওকে, সো আমার ডোমেস্টিক ইন্টারেস্ট রেট এই সবগুলো আছে, কিন্তু আমি যদি এক্সটার্নাল ব্যালেন্স চাই তাহলে আমাকে কোন পয়েন্টটা বেছে নিতে হবে? এই পয়েন্টটা বেছে নিতে হবে, অথবা এর ডান পাশে এই যে হরাইজন্টাল লাইনের উপরে যে পয়েন্টগুলো আছে সেখান থেকে যে কোনো একটা পয়েন্ট আমাকে বেছে নিতে হবে। ঠিক আছে, সো এই দুইটা লাইন যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করছে সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে বোথ ব্যালেন্স ফর ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল আন্ডার ফিক্সড এক্সচেঞ্জ রেট। ঠিক আছে, ফিক্সড এক্সচেঞ্জ রেট কেন বলছি একটু পরে আমি এক্সপ্লেন করছি। এখন দেখেন এই ব্যালেন্স অফ পেমেন্টের উপরে থাকলে কি হবে বলেন তো? যদি ব্যালেন্স অফ পেমেন্টের যে জিরো লাইনটা আছে তার উপরে যদি থাকে তাহলে কি হবে? আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট হবে না সারপ্লাস হবে? সারপ্লাস হবে। সারপ্লাস হবে। আর জিরোর নিচে যে কোনো পয়েন্টে কি হবে? ডেফিসিট হবে। অন দ্য আদার হ্যান্ড আমি ওয়াই স্টারটাকে ধরে নিচ্ছি হচ্ছে কি আমার ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট। এখন যদি ওয়াই স্টারের বাম পাশে আমি যাই তাহলে কি হবে? আমার রিসোর্স যেগুলো আছে বা পাশে লেফট হ্যান্ড সাইড আনএমপ্লয়মেন্ট হবে ম্যাম। আনএমপ্লয়মেন্ট হবে, অর্থাৎ আমার যে ব্যালেন্স অফ আমার যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো আছে সেগুলোকে আমি ফুলি এমপ্লয় করতে পারছি না। অন দ্য আদার হ্যান্ড আমার যে পটেনশিয়াল আউটপুট লেভেলটা আছে সেখানে আমি রিচ করতে পারছি না। সো ওয়াই স্টারের বাম পাশে যত ধরনের যত পয়েন্ট আছে সবগুলো হচ্ছে গিয়ে আন্ডার এমপ্লয়মেন্ট, আর ডান পাশে যতগুলো পয়েন্ট আছে সবগুলো হচ্ছে গিয়ে ওভার এমপ্লয়মেন্ট, অর্থাৎ আমার যে ক্যাপাসিটি আছে তার চাইতে বেশি আমি প্রডিউস করতে চাচ্ছি বা করছি, অর হোয়াট এভার ইট ইজ। সো এখন দেখেন এই দুইটা লাইনের, হ্যাঁ বলেন। ওভার এমপ্লয়মেন্ট কিভাবে হতে পারে? ওভার এমপ্লয়মেন্ট হতে পারে না যখন মনে করেন আপনি আনস্কিলড কোনো লেবারকে দিয়ে কিছু করাতে চাচ্ছেন, হ্যাঁ, বা কোনো একটা রিসোর্স আছে সেটাকে আপনি বারবার ব্যবহার করছেন, অ্যাজ এ রেজাল্ট আপনি কারেন্ট টাইমে হয়তো ব্যবহার করতে পারছেন কিন্তু একটা সময় সেটা এক্সস্টেড হয়ে যাবে। ওভার এমপ্লয়মেন্টের সবচাইতে ভালো এক্সাম্পল হলো যে আপনার ফুল প্রোডাকশন ক্যাপাসিটি যা আছে তার চাইতেও বেশি প্রডিউস করতে যাওয়া। তখন আমরা দেখেছি যে অ্যাজ এ রেজাল্ট আমাদের হয়তো বা এফিসিয়েন্সি কমে যায়, কিন্তু একটা টাইম পিরিয়ড পর্যন্ত হচ্ছে আউটপুট বাড়ানো যায়, কিন্তু সেই যে আউটপুট গুলো আছে সেগুলো আবার কেউ পারচেস করবে কিনা সেটার ব্যাপারে সন্দেহ আছে। ঠিক আছে, যে ধরেন কেউ কিনলো না, কেউ পারচেস করলো না, তার কারণ হচ্ছে প্রোডাক্টে অনেক বেশি ডিফেক্ট আছে বা সার্ভিস যেটা আমি প্রোভাইড করতে যাচ্ছি ওভার এমপ্লয়মেন্টের কারণে সার্ভিসের চার্জ বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এখন দেখেন আমাদের হচ্ছে গিয়ে এই কোয়াড্রান্টের চারটা কোয়াড্রান্টে ভাগ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট E1টা যেটা সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের দিক থেকে কি আছে? ডেফিসিটে আছে। আর হচ্ছে গিয়ে ইন্টারনাল যেই ব্যালেন্সের কথা আমরা বলছি সেখান থেকেও আনএমপ্লয়মেন্টের স্টেজে আছে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা ডান পাশে যাই তাহলে ডান পাশে দেখতে পাচ্ছি যে স্টিল আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট অবস্থায় আছে, কারণ আমরা এই হরাইজন্টাল লাইনের নিচে আছি, বাট E2 পয়েন্টে হচ্ছে গিয়ে ওভার এমপ্লয়মেন্ট ইন্ডিকেট করছে, অর্থাৎ আমাদের ওয়াই স্টার যে ফুল এমপ্লয়মেন্ট লেভেলটা আছে সেটাকে আমরা ক্রস করে গিয়েছি এট দ্য পয়েন্ট E2। হোয়াট হ্যাপেন্স টু E3? E3 তে হচ্ছে গিয়ে আমাদের স্টিল ওভার এমপ্লয়মেন্ট আছে, যেহেতু হচ্ছে গিয়ে আমরা ওয়াই স্টারের ডান পাশে আছি, রাইট হ্যান্ড সাইডে আছি। However, in case of balance of payment, because it is above the horizontal line, so we have balance of payment এর actually surplus situation আমরা বিলং করছি। এবং যদি আমরা এগেইন E4 পয়েন্টটাতে চাই তাহলে এখানে দেখেন আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাস আছে, হাউএভার যেহেতু ওয়াই স্টারের বাম পাশে আছে সে কারণে হচ্ছে আমাদের আনএমপ্লয়মেন্ট আছে। সো ইন্টারনাল আর এক্সটার্নাল এই যে পয়েন্ট গুলো আমরা দেখলাম, এটা কেন দেখলাম বলেন তো? As a country we want the balance, তাই তো? So what do? We implement policies. Either we implement হচ্ছে গিয়ে fiscal policy or monetary policy. So monetary policy আর fiscal policy যেগুলো আমরা এমপ্লয় করি সেটার কারণে কি হতে পারে? সেটার কারণে হচ্ছে গিয়ে আমাদের এই যে সারপ্লাস বা আন্ডার এমপ্লয়মেন্ট, ওভার এমপ্লয়মেন্ট এগুলো অ্যাফেক্টেড হতে পারে। কিন্তু প্রবলেমটা তখন হয় যখন হচ্ছে গিয়ে আপনার ফিক্স এক্সচেঞ্জ রেট সিস্টেম বা ফ্রি ফ্লোটেশন এক্সচেঞ্জ রেট সিস্টেমে আমি একটা পলিসি চেঞ্জ করতে গিয়ে অন্য আরেকটা জায়গায় ইমব্যালেন্স করে ফেলি। আসেন আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। ঠিক আছে, জাস্ট থিওরিটিক্যালি বললে হয়তো আপনারা বুঝবেন না। এখানে আমরা দুইটা ডিফারেন্ট সিনারিও দেখব। একটা সিনারিও হচ্ছে যেখানে আমাদের এক্সচেঞ্জ রেটটা ফিক্সড, ঠিক আছে, আর আরেকটা সিনারিও হচ্ছে যেখানে আমাদের এক্সচেঞ্জ রেটটা হচ্ছে ফ্রি ফ্লোটেশন।
সো এই দুইটা এক্সচেঞ্জ রেট সিস্টেমে যদি আমরা মনিটারি পলিসি বা ফিসকাল পলিসি চেঞ্জ করতে চাই তাহলে ওভারঅল ব্যালেন্সের উপরে কি ধরনের ইম্প্যাক্ট পড়বে সেটাই হচ্ছে কি আমরা এখানে দেখব। সো ফার্স্টে আমরা যেটা কনসিডার করছি যে দেখেন অ্যাজিউম আ হোম কান্ট্রি, না এটা তো আমরা এই মাত্র দেখলাম। আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ফিক্সড যেই এক্সচেঞ্জ রেট সিস্টেমটা আছে সেটার জন্য। সো তার আগে জাস্ট একটু বলে নেই, এখানে আমরা যে মডেলগুলো ইমপ্লাই করব অর্থাৎ ফিসকাল পলিসি বা মনিটারি পলিসির থ্রুতে ব্যালেন্সের উপরে ইম্প্যাক্টের যে মডেলগুলো আমরা ইমপ্লাই করছি, এই মডেলটা হচ্ছে গিয়ে প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন মান্ডেল অ্যান্ড ফ্লেমিং। সো আফটার দ্য লাস্ট নেম অফ বোথ অফ দেম আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে মান্ডেল ফ্লেমিং মডেল। এই অরিজিনাল যে মডেলটা ছিল সেটা 60s এর দিকে বোধহয় প্রপোজ করা হয়েছিল, তারপরে এটা অনেকবার হচ্ছে আপনার বিভিন্নভাবে রিনিউ করা হয়েছে বা নতুন করে রিসার্চের যে ফাইন্ডিংস গুলো আছে সেগুলো এটার সাথে অ্যাড করা হয়েছে। হাউএভার অরিজিনাল যে মডেলটা ছিল সেটা হচ্ছে গিয়ে আনচেঞ্জড আছে, তার সাথে শুধু বিভিন্ন ধরনের এক্সটেনশন বা বিভিন্ন ধরনের নতুন করে এক্সপ্লেনেশন এটার সাথে অ্যাড করা হয়েছে। So we want to see, first of all, under perfect capital mobility, any interest rate differential provokes infinite capital inflows. So central bank cannot conduct an independent monetary policy under fixed exchange rate. So আমরা প্রথমেই হচ্ছে গিয়ে fixed exchange rate যেই সমস্ত দেশ ফলো করে তাদের monetary policy চেঞ্জের ইনফ্লুয়েন্স on the ISLM framework, এটা হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট কনসিডার করব। ঠিক আছে? সো আমরা কি বলছি দেখেন, আমরা বলছি যে শুরুতেই আমরা বলে নিচ্ছি যে যখন হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম থাকবে তখন মনিটারি পলিসির চেঞ্জের থ্রুতে কোনো ধরনের ইম্প্যাক্ট হচ্ছে গিয়ে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের উপরে বা আমাদের হচ্ছে গিয়ে আউটপুটের লেভেলের উপরে হচ্ছে গিয়ে আমরা ফেলতে পারবো না। অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট যদি আগে জিরো থাকে তাহলে মনিটারি পলিসিটা ইমপ্লাই করার পরে বিভিন্ন ধরনের অ্যাকশন এবং রিঅ্যাকশনের থ্রুতে আলটিমেটলি সেটা জিরোতেই ফিরে আসবে। আমি চাইলেও সেটাকে জোর করে সারপ্লাস করে রাখতে পারবো না যদি আমি মনিটারি পলিসি ইমপ্লিমেন্ট করতে চাই। ঠিক আছে? সো লেট আস এক্সপ্লেইন হাউ। সাপোজ আ কান্ট্রি টাইটেন্স মানি সাপ্লাই টু ইনক্রিজ ইন্টারেস্ট রেট। Portfolio holders worldwide shift assets into country. এখন আমরা বাংলাদেশের এক্সাম্পলটাই ব্যবহার করি। মনে করেন যে বাংলাদেশ ব্যাংক চিন্তা করলো যে তার হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেট বাড়ানো দরকার, তার কারণ হচ্ছে গিয়ে সে মনে করেন যে তার মানি সাপ্লাইটাকে সে হচ্ছে গিয়ে টাইটেন করতে চায়, ইকোনমিতে হচ্ছে ইনফ্লেশন বেড়ে গেছে। হাউএভার আমাদের দেশে আমরা ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম ফলো করি rather than free flotation or managed flotation. যদি তাই হয় তাহলে কি হবে, যখন হচ্ছে আমাদের দেশে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে তখন কি হবে, ইন্টারন্যাশনাল যারা ইনভেস্টর আছে তারা কি করবে, তারা হচ্ছে কি তাদের ইনভেস্টমেন্ট গুলো সব আমাদের দেশে নিয়ে আসবে, তাই না? আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে চাইবে, কারণ আমাদের দেশ থেকে তারা কি পাবে, হায়ার রেটে ইন্টারেস্ট ইনকাম পাবে। অ্যাজ এ রেজাল্ট যখন ফরেনাররা আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে চাবে তারা কি নিয়ে আসবে আমাদের দেশে বলেন তো, ফরেন কারেন্সি, তাই তো? মনে করেন যে ইউএসএ থেকে আসছে, সো ইউএসএ থেকে আসলে তারা কি নিয়ে আসবে, কোন কারেন্সি আসবে, ইউএসডি নিয়ে আসবে। ইউএসডি দিয়ে ওরা কি পারচেজ করতে চাইবে, সরাসরি কি ওরা অ্যাসেট পারচেজ করতে পারবে? মনে করেন যে আপনি ফর এক্সাম্পল আপনি হচ্ছে গিয়ে বেক্সিমকো কোম্পানির কাছে গিয়ে বলেন যে আমি ইউএসডি নিয়ে আসছি, এখন তুমি আমাকে হচ্ছে এতগুলা শেয়ার দিবা, বাট আমি পেমেন্ট ইউএসডি তে করব। বাংলাদেশি কারেন্সি পারচেজ করবে, এক্স্যাক্টলি। সো তাকে কি করতে হবে, ইউএসডিটা নিয়ে এসে আমাদের দেশের টাকাতে কনভার্ট করতে হবে। তাহলে এখানে কারেন্সির ডিমান্ড সাপ্লাইয়ের অবস্থা দেখেন, আমাদের দেশে কি হবে, টাকা ডিমান্ড বেড়ে যাবে, তাই না? সবাই হচ্ছে টাকাতে কনভার্ট করতে চাইবে। আর ইউএসডির অবস্থা কি হবে, তার হচ্ছে গিয়ে সাপ্লাই বেড়ে যাবে, ওভার সাপ্লাই হয়ে যাবে। সো অ্যাজ এ রেজাল্ট যখন তারা হচ্ছে কি তাদের কারেন্সি কনভার্ট করতে যাবে, ওই কনভার্সনের থ্রুতে তারা কি করছে, তারা হচ্ছে আমাদের কারেন্সি বা টাকাকে হচ্ছে অ্যাপ্রিসিয়েশনের দিকে ঠেলে দিচ্ছে, তাই তো? সো টাকা অ্যাজ এ রেজাল্ট হচ্ছে কি অ্যাপ্রিসিয়েট করবে ইন টার্মস অফ ডলার। সো যদি টাকা অ্যাপ্রিসিয়েট করে তাহলে কি হবে, যেহেতু এটা ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, এখানে সেন্ট্রাল ব্যাংক ইন্টারভেন করবে, তাই না? সো সেন্ট্রাল ব্যাংক যদি ইন্টারভেন করে তাহলে সে কি করবে, সে হচ্ছে গিয়ে ফরেন কারেন্সি পারচেজ করে নিবে, যেহেতু সেটার হচ্ছে গিয়ে ওভার সাপ্লাই আছে। সো সেটার সাপ্লাইটাকে সে লিমিট করতে চাইলে সে হচ্ছে ফরেন কারেন্সিটা পারচেজ করে নিবে। এই যে
পারচেজ করে নিচ্ছে, অ্যাজ এ রেজাল্ট কি হবে, ডোমেস্টিক মানি স্টক হচ্ছে গিয়ে আবার বেড়ে যাবে না, তার কারণ সে হচ্ছে গিয়ে ইউএসডি কিনে নিচ্ছে কি দিয়ে, টাকা দিয়ে কিনে নিচ্ছে। তাহলে ওই যে দেখেন শুরুতে সে কি করেছিল, মানি সাপ্লাই টাইট করেছিল না, বাই ইনক্রিজিং দ্য ইন্টারেস্ট রেট, সেই ইনিশিয়াল ইম্প্যাক্টটা কি আর থাকলো? নো ম্যাম। So in the process, actually the initial tightening effect on the monetary system of the money supply is actually reversed here. How? Through the appreciation of the home currency এবং by the intervention of the central bank. So central bank যদি ইন্টারভেন করে, যদি ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম হয়, তাহলে টাইটানিং মনিটারি পলিসি অথবা এক্সপ্যানশনারি মনিটারি পলিসি হচ্ছে গিয়ে কোনো ধরনের ইনফ্লুয়েন্স আমাদের দেশের ইন্টারেস্ট রেটের উপরে ফেলতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ম্যাম। চিন্তা করে দেখেন ক্লিয়ার কিনা। আচ্ছা, যদি ক্লিয়ার থাকে তাহলে পরেরটাতে যাচ্ছি। Okay, now we are going to consider it in terms of the ISLM curve. এখানে দেখেন আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসে হচ্ছে কি আউটপুট আছে, ভার্টিক্যাল অ্যাক্সিসে আছে হচ্ছে কি ইন্টারেস্ট রেট। এখানে I ইকুয়ালস টু IF যে পয়েন্ট আছে সেখান থেকে আমরা হচ্ছে কি একটা হরাইজন্টাল লাইন ড্র করেছি। এই হরাইজন্টাল লাইনটা কি শো করছে, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের একেবারে ব্যালেন্স যে সিনারিওটা, এই প্রতিটা পয়েন্ট হচ্ছে গিয়ে সেই সিনারিওটাকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ যেখানে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ইকুয়ালস টু 0। সো যদি হচ্ছে কি মনিটারি এক্সপ্যানশনের কথা আমাদের সেন্ট্রাল ব্যাংক চিন্তা করে, তাহলে সে কি করবে, সে হচ্ছে কি মার্কেটে মানি সাপ্লাই বাড়িয়ে দিবে, তাই তো? সো মানি সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে আমাদের এলএম কার্ভটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে রাইট ওয়ার্ড শিফট করবে। এখন রাইট ওয়ার্ড যদি শিফট করে তাহলে কি হচ্ছে, রাইট ওয়ার্ড শিফট করলে হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। পয়েন্ট চেঞ্জ হয়ে কোথায় যাচ্ছে, ই থেকে ই ড্যাশে যাচ্ছে। এখন দেখেন ই ড্যাশে কি অবস্থা, আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট কি থাকছে? নো ম্যাম। আমাদের কি হয়ে যাচ্ছে বলেন তো, ডেফিসিট হয়ে যাচ্ছে। সো যদি ডেফিসিট হয়ে যায়, ডেফিসিট হলে আমরা কি করব, ক্যাপিটাল ইনফ্লো করতে হবে। ইনফ্লোর জন্য হচ্ছে কি আমরা চেষ্টা করব। সো ইনফ্লো করতে গেলে আমাদেরকে কি করতে হবে, বাইরের অর্থাৎ ফরেন কারেন্সি হচ্ছে গিয়ে আমাদের দেশে নিয়ে আসতে হবে। আমরা হয় বড় করে নিয়ে আসবো বা কোনোভাবে আমরা আনার চেষ্টা করব, কারণ আমাদেরকে কোনো না কোনো ভাবে ডেফিসিটটা কভার করার চেষ্টা করতে হবে। যখন হচ্ছে আমাদের ডেফিসিট থাকবে, চাইলে আমরা যদি সেরকম প্রয়োজন হয় আমরা বড় করে হচ্ছে গিয়ে সেটার পেমেন্ট করতে চাইবো। সো অ্যাজ এ রেজাল্ট কি ইম্প্যাক্টটা পড়বে দেখেন, কি হবে বলেন তো, আমাদের মনিটারি এক্সপানশন যেটা হয়েছিল সেটা কি আর আগের জায়গায় থাকবে? আমরা পেমেন্ট করছি কি দিয়ে, আমরা টাকা দিয়ে পেমেন্ট করছি না যখন ফরেন কারেন্সি পারচেজ করছি? ইয়েস ম্যাম। ফরেন কারেন্সি পারচেজ করছি হচ্ছে গিয়ে টাকা দিয়ে, এবং যেহেতু হচ্ছে গিয়ে টাকা দিয়ে পেমেন্ট করছি, টাকার শর্টেজ পড়ে যাচ্ছে মার্কেটে। যেহেতু আমাদের ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, সো সেন্ট্রাল ব্যাংক কি করবে, সেন্ট্রাল ব্যাংক হচ্ছে গিয়ে টাকার ওই সরি আমি একেবারে উল্টা এক্সপ্লেন করেছি। যেহেতু আমরা হচ্ছে কি ডলার পারচেজ করছি, এত ডলার টাকা বলতে বলতে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। যেহেতু আমরা ডলার পারচেজ করছি, সো হচ্ছে গিয়ে আমাদের দেশে ডলারের ডিমান্ডটা বেড়ে যাবে। হাউএভার যেহেতু হচ্ছে গিয়ে আমাদের দেশে কি আছে, ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম আছে, অ্যাজ এ রেজাল্ট ওই যে ওভার যে ডিমান্ডটা সেটাকে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে গিয়ে ইন্টারভেনশনের থ্রুতে মিটিগেট করার চেষ্টা করবে, এবং সে কি করবে, সে হচ্ছে মার্কেটে ডলার সাপ্লাই দেওয়ার চেষ্টা করবে। সো ডলার সাপ্লাই দিলে তাকে কি করতে হবে, টাকা দিয়ে সে হচ্ছে গিয়ে ডলার সাপ্লাই দিচ্ছে, অ্যাজ এ রেজাল্ট মার্কেটে টাকার সাপ্লাই কমে যাবে। কমে গিয়ে কতখানি কমবে, ততখানি কমবে যতখানি হচ্ছে গিয়ে আমাদের আগের যে এলএম কার্ভটা ছিল সেই কার্ভের লেভেলে যতক্ষণ পর্যন্ত না আমাদের মানি সাপ্লাইটা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে গিয়ে এই ইন্টারভেনশনটা করতে থাকবে। এবং আলটিমেটলি কি হবে, আমাদের ই ড্যাশ যে পয়েন্টটা আছে সেটা থেকে আমরা হচ্ছে গিয়ে আবার ই পয়েন্টে ফেরত যাব। ঠিক আছে, এখানে দেখেন আরেকবার আমি একটুখানি এক্সপ্লেন করি, যেহেতু মাঝখানে আমি টাকা আর ডলারের মধ্যে উল্টাপাল্টা করে ফেলেছিলাম। দেখেন, at point E dash there is a large payment deficit and pressure on the exchange rate to depreciate. So আমাদের এক্সচেঞ্জ রেটের উপরে হচ্ছে কি ডেপ্রিসিয়েটিং একটা ইম্প্যাক্ট পড়বে। However, the central bank must intervene, selling the foreign money and receiving the domestic money in exchange, অর্থাৎ
ফরেন কারেন্সির ডিমান্ডটা হচ্ছে গিয়ে মার্কেটে বেড়ে যাচ্ছে, আর হচ্ছে গিয়ে ডোমেস্টিক কারেন্সি কি হয়ে যাচ্ছে, চিপ হয়ে যাচ্ছে, তাই তো? অর্থাৎ ডোমেস্টিক কারেন্সির এক্সচেঞ্জে আমরা ফরেন কারেন্সি বাই করতে চাচ্ছি, অ্যাজ এ রেজাল্ট ডোমেস্টিক কারেন্সির ভ্যালু কমে যাবে মার্কেটে। সো ডেপ্রিসিয়েশনটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক প্রিভেন্ট করতে যাবে। অ্যাজ এ রেজাল্ট সাপ্লাই অফ মানি ফলস, পুশিং আপ দ্য ইন্টারেস্ট রেট as the LM curve moves back to the original position. সো এখানে দেখেন কয়েকটা স্টেপ আছে। ফার্স্ট অফ অল সেন্ট্রাল ব্যাংক কি করলো, মানি সাপ্লাই বাড়ালো, অ্যাজ এ রেজাল্ট আমাদের এলএম কার্ভটা হচ্ছে রাইটওয়ার্ড শিফট করছে। রাইটওয়ার্ড শিফট করার কারণে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্টটা চলে যাচ্ছে হচ্ছে ই ড্যাশে। ই ড্যাশে কি হচ্ছে, ই ড্যাশে হচ্ছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট। সো অ্যাজ এ রেজাল্ট এই ডেফিসিটটা কভার করার জন্য আমরা হচ্ছে গিয়ে ফরেন কারেন্সি ইনফ্লো করার চেষ্টা করছি। ইনফ্লোর যেই প্রসেসটা সেটার থ্রুতে কি হচ্ছে, ইউএসডি ডিমান্ড বেড়ে যাচ্ছে, টাকার ডিমান্ড কমে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট টাকার কি অবস্থা হচ্ছে, টাকা হচ্ছে ডেপ্রিশিয়েট করছে এগেইনস্ট ইউএসডি। যেহেতু ফরেন এক্সচেঞ্জ রেটটা হচ্ছে কি আমাদের ফিক্সড, অ্যাজ এ রেজাল্ট সেন্ট্রাল ব্যাংক এখানে ইন্টারভেনশন করতে চাইবে। কিভাবে, টাকার যে ডেপ্রিসিয়েশনটা আছে সেটাকে সে প্রিভেন্ট করতে চাইবে। সো যখনই সে হচ্ছে কি টাকার ডেপ্রিসিয়েশনটাকে প্রিভেন্ট করতে চাইবে, তখনই তাকে কি করতে হবে, মার্কেট থেকে হচ্ছে টাকার সাপ্লাই কমাতে হবে, তাই তো? সো ইনিশিয়ালি সে যে টাকার সাপ্লাইটা মার্কেটে বাড়িয়েছিল সেন্ট্রাল ব্যাংক, সেই ইম্প্যাক্টটা আর থাকবে না, সেটা রিভার্সড হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমরা হচ্ছে গিয়ে ব্যালেন্স অফ পেমেন্টের উপরে আমাদের আইএসআর এলএম কার্ভের যে ইন্টারসেকশন পয়েন্ট আছে, উইচ ইজ পয়েন্ট ই, সেই পয়েন্টে আমরা রিচ করতে পারছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে মানে ফিক্সড এক্সচেঞ্জ রেটে এটা মানে এই পলিসি ইউজ করার কোনো মানে নাই? না, ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম যদি থাকে তাহলে আমরা কখনোই মনিটারি পলিসি দিয়ে ইন্টারেস্ট রেট বা কোনো ধরনের ব্যালেন্স অফ পেমেন্টের কোনো ধরনের ডিফারেন্স আমরা মেক করতে পারবো না। আলটিমেটলি এক্সচেঞ্জ রেট সিস্টেমটা যদি ফিক্সড হয় তাহলে আমার আগের যে ইকুইলিব্রিয়াম লেভেলটা ছিল সেখানেই আমরা ঘুরে ফিরে আবার ফেরত যাব। However, if we consider about the fiscal expansion, actually the scenario will be different. দেখেন এখানে কি হচ্ছে, monetary policy is infeasible, but fiscal expansion under fixed exchange rates and perfect capital mobility is possible. IS curve shifts up and to the right, increases interest rates and output. আমরা কিভাবে IS curve-টাকে rightward shift করাতে পারি? What are our options here? Fiscal policy কথা বলছি। ফিসকাল পলিসিতে আমরা কি করি? আমরা ফিসকাল পলিসি কিভাবে ইমপ্লাই করি? মানি সাপ্লাই কমানো বাড়ানোর জন্য। ম্যাম ফিসকাল পলিসি, ভ্যাট, ট্যাক্স এন্ড বাজেটারি যে ফাংশনগুলো আছে সরকারের উপর। এক্স্যাক্টলি। আর মনিটারি পলিসি বাংলাদেশ ব্যাংক থেকে তো গভর্নমেন্ট স্পেন্ডিং, আচ্ছা। এগুলোর থ্রুতে আমরা যে পলিসিটা এমপ্লয় করি সেটা হচ্ছে কি আমাদের ফিসকাল পলিসি। তাহলে ফিসকাল এক্সপ্যানশন Policy যদি আমরা বলি, এক্সপ্যানশনারি, থেকে হ্যাঁ এক্সপ্যানশনারি পলিসির কথা যদি আমরা বলি তাহলে সেটা কিভাবে আমরা ইমপ্লয় করতে পারি? মনে করেন যে ট্যাক্স কাট করা হলো, অথবা হচ্ছে গভর্নমেন্টের স্পেন্ডিং বাড়ানো হলো, অথবা ট্রান্সফার পেমেন্ট বাড়ানো হলো, এই যে কোনো একটা অ্যাক্টিভিটি থ্রুতে হচ্ছে কি আমরা ফিসকাল পলিসির এক্সপ্যানশনারি যে পলিসিটা আছে সেটাকে ইমপ্লাই করতে পারি। সো যদি ট্যাক্স কাট করা হয়, ধরেন যে ট্যাক্স কাট করা হয়েছে, তাহলে কি হবে, অ্যাজ এ রেজাল্ট হচ্ছে কি আমাদের দেশের মানুষজনের হচ্ছে ইনকাম বাড়বে, আউটপুট বাড়বে। সো আমাদের আইএস কার্ভটা হচ্ছে কি রাইটওয়ার্ড শিফট করবে। সো রাইটওয়ার্ড যখন শিফট করবে, রাইটওয়ার্ড শিফট করার সাথে সাথে এলএম কার্ভটা যদি ফিক্স থাকে, অ্যাজ এ রেজাল্ট আমাদের ইন্টারেস্ট রেটটা কিন্তু কি হবে, আগের লেভেলে থাকবে না বেড়ে যাবে? It will be higher than before. এখানে ফিগারটা নাই, বাট যদি আইএস কার্ভটা হচ্ছে কি রাইটওয়ার্ড শিফট করে, এলএম কার্ভটা যদি আমাদের ফিক্স থাকে, তাহলে হচ্ছে ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে। ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের ফরেন কান্ট্রির সাথে ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়াল ক্রিয়েটেড হবে। অ্যাজ এ রেজাল্ট ফরেন ইনভেস্টররা আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে যাবে। ঠিক আছে, সো যখন তারা হচ্ছে গিয়ে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে যাবে, তখন হচ্ছে গিয়ে তারা তাদের কারেন্সি নিয়ে আমাদের দেশে আসবে এবং ইউএসডি দিয়ে হচ্ছে গিয়ে টাকা পারচেস করবে। সেটার এক্সচেঞ্জে হচ্ছে গিয়ে তারা আমাদের যে ব্যাংকে আছে বা ধরেন যে অ্যাসেট গুলো আছে সেগুলোতে তারা ইনভেস্টমেন্ট করবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের দেশের যে কারেন্সিটা আছে, অর্থাৎ টাকার ডিমান্ড বেড়ে যাবে। টাকার যদি ডিমান্ড বেড়ে যায় তাহলে কি হবে,
টাকার ভ্যালু অ্যাপ্রিসিয়েট করবে। অ্যাপ্রিশিয়েট করবে। সো টাকার যে ভ্যালুর অ্যাপ্রিসিয়েশনটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করার চেষ্টা করবে, তাই না? কারণ আমাদের হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম। সো অ্যাপ্রিসিয়েট সে করতে দিবে না। যদি অ্যাপ্রিসিয়েট করতে না দেয় তাহলে কি করবে? ডিমান্ড বেড়ে গেল, আমি ভ্যালু অ্যাপ্রিসিয়েট করতে দিব না, তাহলে সেন্ট্রাল ব্যাংক হিসেবে আমি কি করব? টাকা তুলে নিবে। না না, যদি ডিমান্ড আপনার হাই থাকে, সাপ্লাই কম থাকে, তাহলে দাম বাড়াটা ঠেকাতে হলে আপনি কি করবেন? মানি সাপ্লাই সাপ্লাই বাড়াবেন। করবে। সাপ্লাই বাড়াবেন, ঠিক আছে? সাপ্লাই কারণ বাড়াবো। আপনি হচ্ছে গিয়ে চিন্তা করছেন যে আপনার মনে করেন যে আপনি মার্কেটে যে কোনো একটা জিনিস সেল করছেন, হ্যাঁ, হঠাৎ করে হচ্ছে গিয়ে ডিমান্ড বেড়ে গেল, কিন্তু আপনি চাইছেন না যে আপনার যারা বায়ার আছে তারা আগের চাইতে হায়ার প্রাইস পে করুক। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে প্রোডাকশন বাড়াতে হবে, তাই তো? একই Yes, রকম ma'am. ভাবে সেন্ট্রাল ব্যাংক যদি চায় যে এক্সচেঞ্জ রেট অ্যাপ্রিসিয়েট না করুক, তাহলে সেন্ট্রাল ব্যাংকে কি করতে হবে? মানি টাকার সাপ্লাই সাপ্লাই বাড়াতে হবে। মার্কেটে বাড়াতে হবে। সো যখন সেন্ট্রাল ব্যাংক হচ্ছে মানি সাপ্লাই বাড়াবে, তখন কি হবে? এলএম কার্ভটা হচ্ছে কি আবার রাইটওয়ার্ড শিফট করবে। এই ইয়ারটা নাই কেন আমি বুঝতে পারছি না। এই যে এটা দেখেন, আইএস কার্ভটা হচ্ছে কি আমাদের রাইটওয়ার্ড শিফট করলো প্রথমে। সো আমাদের ইনিশিয়াল যে ইন্টারেস্ট রেট লেভেলটা ছিল সেটার চাইতে হচ্ছে কি আমাদের এই যে এখানে এলএম কার্ভের উপরে পয়েন্টটা দেখেন, এই পয়েন্টটাতে যদি আমরা যাই, ঠিক আছে, এই পয়েন্টটাতে আমাদের কি হচ্ছে? ইন্টারেস্ট রেট হায়ার হচ্ছে। হাউএভার যদি আমাদের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে কি মানি সাপ্লাই বাড়ায়, তাহলে মানি সাপ্লাই বাড়ালে এলএম কার্ভটা হচ্ছে রাইটওয়ার্ড শিফট করবে। যদি এলএম কার্ভটা রাইটওয়ার্ড শিফট করে, তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইজ নো লঙ্গার হিয়ার, it was here before. আমাদের ইনিশিয়াল যে ইকুইলিব্রিয়ামটা ছিল সেটা এই যে রেড ক্রসটা যেখানে আছে সেখানে ছিল, যখন হচ্ছে আইএস কার্ভটা মুভ করলো সেখানে, ঠিক আছে? তারপরে যখন হচ্ছে সেন্ট্রাল ব্যাংক মানি সাপ্লাই বাড়ালো, মানি সাপ্লাই বাড়ানোর কারণে হচ্ছে এলএম কার্ভটা রাইটওয়ার্ড শিফট করছে। এলএম কার্ভ রাইটওয়ার্ড শিফট করার কারণে কি হচ্ছে দেখেন, আবার ইন্টারেস্ট রেটটা কমে যাচ্ছে, তাই না? ইন্টারেস্ট রেটটা আগে যেটা বেড়ে গিয়েছিল সেটা আবার কমে যাচ্ছে। কমে কোন লেভেলে যাচ্ছে? যে লেভেলে হচ্ছে গিয়ে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা 0 এবং আই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আইএফ। হাউএভার ইন দ্য প্রসেস দেখেন কি হচ্ছে, প্রথমে আমাদের আউটপুট বেড়েছিল এতখানি, তাই না? y0 থেকে এই যে রেড ডট পর্যন্ত। তারপরে আবার যখন মানি সাপ্লাই বাড়লো, তখন কি হলো? তখন আবার এগেইন আমাদের এই এতখানি পরিমাণ আউটপুট বেড়ে গেল, তাই তো নাকি? ইয়েস ম্যাম। সো অ্যাজ এ রেজাল্ট ফিসকাল এক্সপানশনের যে ইম্প্যাক্টটা সেটা কিভাবে পড়লো আমাদের ইকোনমিতে? আউটপুট বেড়ে গেল। পজিটিভলি নাকি নেগেটিভলি? পজিটিভ। পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে, ঠিক আছে? আমাদের ইকোনমিতে পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে। তাহলে ফিসক্যাল পলিসি ইমপ্লিমেন্ট করা বেটার। যদি ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম হয়, যদি ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম হয়, তাহলে হচ্ছে মনিটারি পলিসি ইররেলেভেন্ট। যদি আমি ইন্টারেস্ট রেট বা এই ধরনের কোনো কিছুকে ইনফ্লুয়েন্স করতে চাই, আউটপুটকে আমি ইনফ্লুয়েন্স করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি মনিটারি পলিসি হচ্ছে কি ইররেলেভেন্ট। আমরা ইন্টারেস্ট রেটকে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করতে চাই না, আমরা কাকে ইনফ্লুয়েন্স করতে চাই? আউটপুটটাকে। আউটপুট। ওয়াই হচ্ছে কি আমাদের টার্গেট। যদি আমাদের ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম থাকে, তাহলে হচ্ছে মনিটারি পলিসির যে কোনো ধরনের চেঞ্জটা ইররেলেভেন্ট, কারণ আউটপুটের উপরে কোনো ধরনের ইম্প্যাক্টই পড়বে না। অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা ফিসকাল পলিসির থ্রুতে চেঞ্জটা আনার চেষ্টা করি, যদি ফিসকাল এক্সপানশনের থ্রুতে আমরা চেঞ্জটা আনার চেষ্টা করি, তাহলে কি হবে? আমাদের ইনকাম এবং আউটপুটটা হচ্ছে গিয়ে বাড়বে, অর্থাৎ এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, ঠিক আছে? আপনাদের বইয়ে কি ফিগারটা আছে নাকি? আমি জাস্ট একবার একটু দেখে তারপর ইয়েতে যাব। মনিটারি এক্সপ্যানশনেরটা আছে, ফিসকাল এক্সপ্যানশনেরটা আপনাদের বইতেও দেয়া নাই। আচ্ছা, ফিসকাল এক্সপ্যানশনেরটা আপনাদের বইতেও দেয়া নাই, অ্যাজ রেজাল্ট স্লাইডেও নাই। হাউএভার ফিগারটা কিন্তু আপনাদের চিন্তা করে একটু খাতায় ড্র করে রাখেন, ঠিক আছে?
ওকে, আচ্ছা, এতক্ষণ আমরা যে এক্সচেঞ্জ রেট সিস্টেম দেখেছি সেটা ছিল হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, অর্থাৎ যদি কখনো এক্সচেঞ্জ রেট হচ্ছে বাড়ে বা কমে তাহলে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে গিয়ে ইন্টারভেন করবে। অন দ্য আদার হ্যান্ড আমরা এখন যে এক্সচেঞ্জ রেট সিস্টেমের এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম। আমরা জানি যে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেমে সেন্ট্রাল ব্যাংক কোনো ধরনের ইন্টারভেনশন করে না, অর্থাৎ সে যদি কোনো একটা মনিটারি পলিসি ইমপ্লাই করতে চায় তাহলে কি তাকে এক্সচেঞ্জ রেট মেনটেন করার জন্য মানি সাপ্লাই আবার চেঞ্জ করতে হবে? No. In case of flexible exchange rate, central bank does not have any need to control the money supply in order to maintain a certain level of exchange rate. তাহলে এখানে আমরা ডেসক্রিপশনটা শুনেই বুঝতে পারছি যে যেহেতু সেন্ট্রাল ব্যাংকে নতুন করে আবার মনিটারি পলিসি চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, সো হয়তোবা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেমের ক্ষেত্রে মানি সাপ্লাই বা মনিটারি পলিসির যে ইম্প্যাক্টটা সেটা সিমিলার ওয়েতে পড়বে না, যেটা হচ্ছে আপনার ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছিল, রিভার্সড হয়ে যাচ্ছিল, তাই না? প্রতিবার যখনই আমরা এক্সপানশনারি অথবা হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিচ্ছিলাম দেখা যাচ্ছিল যে ক্যাপিটাল ইনফ্লো আউটফ্লোর কারণে জিনিসটা রিভার্সড হয়ে যাচ্ছে। সো পারফেক্ট মোবিলিটি আর হচ্ছে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম যদি আমরা একসাথে কনসিডার করি, ও আচ্ছা, এখানে দুইটা ক্ষেত্রেই আমরা ধরে নিব যে গুডস এন্ড সার্ভিসেস যেগুলো আছে সেগুলোর প্রাইস হচ্ছে ফিক্সড, প্রাইস চেঞ্জ হবে না। এটার একটা রিয়েলিস্টিক এক্সপ্লেনেশনও আছে। তার কারণ হলো যে প্রাইস যেগুলো আমরা দেখি মার্কেটে সেগুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় না। হ্যাঁ, হাউএভার যদি আমরা এক্সচেঞ্জ রেট সিস্টেমের কথা চিন্তা করি, ফ্রি ফ্লোটেশন হলে খুব দ্রুত কিন্তু এক্সচেঞ্জ রেটটা হচ্ছে আপনার অ্যাডজাস্টেড হয়। দেখা যায় যে আজকে সকালে যা থাকে আগামীকালকে সকালে আর ততখানি থাকে না, বা আজকে সকালে যতটুকু দিয়ে আমি স্টার্ট করেছি বিকালে হচ্ছে গিয়ে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট এক্সচেঞ্জ রেটটা হচ্ছে গিয়ে আপনার অনেক দ্রুত চেঞ্জ হয় কম্পেয়ার টু দ্য প্রাইস লেভেল ইন দ্য ইকোনমি। As a result, we are assuming that the domestic prices are fixed. So under a flexible exchange rate system, the central bank does not intervene in the market for foreign exchange. The exchange rate must adjust to clear the market so that the demand for and supply of foreign exchange balance. Without central bank intervention, the balance of payments must equal zero. অর্থাৎ যদি সেন্ট্রাল ব্যাংক ইন্টারভেনশন না করে তাহলে যে কোনো ধরনের মনিটারি পলিসি চেঞ্জের কারণে আলটিমেটলি হচ্ছে গিয়ে আপনার চেঞ্জটা কি হবে, ব্যালেন্স অফ পেমেন্টটা হচ্ছে গিয়ে জিরো যে লেভেলটা আছে সেখানেই আবার রিচ করবে। ঠিক আছে, সো দ্য সেন্ট্রাল ব্যাংক ক্যান সেট মানি সাপ্লাই at will since there is no obligation to invent, no automatic link between BP and money supply। অর্থাৎ মানি সাপ্লাইটা সেন্ট্রাল ব্যাংক চাইলে হচ্ছে এক্সপানশনারি অথবা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিতে পারে according to their need, because they no longer actually need to adjust the money supply in order to control the foreign exchange rate. এখানে আমরা আইএস কার্ভ আর হচ্ছে গিয়ে ব্যালেন্স অফ পেমেন্টের যে কার্ভটা আছে সেটার একটা গ্রাফ দেখতে পাচ্ছি। আমাদের হরাইজন্টাল যে লাইনটা আছে সেটা হচ্ছে গিয়ে ব্যালেন্স অফ পেমেন্টের সিচুয়েশনটা ইন্ডিকেট করছে। আর এই যে হরাইজন্টাল যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা হচ্ছে গিয়ে আমাদের বিপি ইকুয়ালস টু 0, আর আইএস কার্ভটা যেটা আমাদেরকে হচ্ছে গিয়ে এখানে দেখেন এই পয়েন্টটাতে যেটা হচ্ছে ইন্টারসেক্ট করছে উইথ দ্য ব্যালেন্স অফ পেমেন্ট লাইন, সেই পয়েন্টটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট লাইন। এর উপরে যত ইন্টারেস্ট রেট আছে সেটার জন্য হচ্ছে কারেন্সি অ্যাপ্রিসিয়েট করবে, আর এর নিচে যতগুলো ইন্টারেস্ট রেট আছে সবগুলোর জন্য হচ্ছে গিয়ে কারেন্সি ডেপ্রিসিয়েট করবে। ঠিক আছে, সো আইএস কার্ভের এই ব্যালেন্স অফ পেমেন্টের নিচে যতগুলো পয়েন্ট আছে
সেই ইন্টারেস্ট রেটে হচ্ছে কি আমাদের কারেন্সি ডেপ্রিশিয়েট করবে, আমরা হোম কারেন্সির কথা বলছি। আর উপরে যে পয়েন্টগুলো আছে আইএস কার্ভের, এই সবগুলো পয়েন্টে হচ্ছে কি হবে, যদি ইন্টারেস্ট রেট ওই পয়েন্টে রিচ করে তাহলে হচ্ছে কি কারেন্সি অ্যাপ্রিশিয়েট করবে। So perfect capital mobility implies that balance of payments balances when I equals to IF, অর্থাৎ balance of payment equals to হচ্ছে কি 0. A real appreciation means home goods are relatively more expensive and IS curve shifts to the left. A depreciation makes home goods relatively cheaper and the IS curve shifts to the right. এটা তো আমরা জানি নাকি? এটা হচ্ছে ফরেন কারেন্সির অ্যাপ্রিসিয়েশন আর ডেপ্রিসিয়েশনের সাথে আইএস কার্ভটা আমরা লিংক করলাম। যদি আমাদের কারেন্সি ডেপ্রিশিয়েট করে তাহলে কি হবে? টাকা ডেপ্রিশিয়েট করলে কি হবে? ম্যাম এক্সচেঞ্জ রেট বেড়ে যাবে। টাকা ডেপ্রিশিয়েট করা মানে কি ভ্যালু বাড়া না কমা? কমে যাওয়া। টাকার ভ্যালু কমে যাওয়া, সো টাকার ভ্যালু কমে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ট্রেডের কথা চিন্তা করেন, ওখানে কি হবে? এক্সপোর্ট ইম্পোর্টের কি হবে? এক্সপোর্ট বাড়বে। এক্সপোর্ট বাড়বে। এক্সপোর্ট যদি বাড়ে তাহলে আউটপুটও তো বাড়ছে। আউটপুট বাড়ছে না? ইয়েস ম্যাম। আউটপুট বাড়ানো ছাড়া এক্সপোর্ট বাড়াতে পারবো আমরা? নো ম্যাম, এক্সপোর্ট বাড়লে আউটপুট পারবে। হ্যাঁ, আউটপুট বাড়ছে, সো আউটপুট যদি বাড়ে তাহলে আইএস কার্ভ কোন দিকে যাবে? রাইটওয়ার্ড। ম্যাম রাইটওয়ার্ড যাইতে হবে। রাইটওয়ার্ড শিফট করবে, ঠিক আছে। আর যদি আমাদের কারেন্সি অ্যাপ্রিশিয়েট করে তাহলে কি হবে? এক্সপোর্ট কমবে, আউটপুটও কমবে। তাহলে হচ্ছে কি আমাদের বাইরে থেকে ইম্পোর্ট বাড়বে, আমাদের নিজেদের প্রোডাকশন কমে যাবে, তাই তো? যেহেতু আমাদের প্রোডাক্ট কস্টলি হয়ে গিয়েছে, সো ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের প্রোডাক্টের ডিমান্ড আর থাকবে না। অ্যাজ এ রেজাল্ট আইএস কার্ভটা হচ্ছে গিয়ে লেফটওয়ার্ড শিফট করবে। So when I greater than IF the currency appreciates, অর্থাৎ এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টটা হচ্ছে কি কারেন্সি অ্যাপ্রিশিয়েট করছে। আর when I is less than IF, এই সবগুলো পয়েন্টে হচ্ছে গিয়ে আমাদের ডোমেস্টিক ইন্টারেস্ট রেট ইজ লেস দ্যান হচ্ছে আপনার ফরেন ইন্টারেস্ট রেট, দ্য কারেন্সি উইল ডেপ্রিশিয়েট। এটা আমি শুরুতেই বলে ফেলেছি যে ব্যালেন্স অফ পেমেন্টের উপরের যে পয়েন্টগুলো আছে সেগুলোতে হচ্ছে কি কারেন্সি অ্যাপ্রিশিয়েট করছে, আর নিচের পয়েন্টগুলোতে হচ্ছে কারেন্সি ডেপ্রিশিয়েট করছে। ওকে, বুঝতে পেরেছেন? বুঝেছেন? শোনেন, অ্যাপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশনের সাথে যদি হচ্ছে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট আউটপুট লিংক না করতে পারেন তাহলে আইএস কার্ভ এলএম কার্ভ কোন দিকে যাবে মনে করতে পারবেন না, ঠিক আছে? এর জন্য আমি বারবার কোশ্চেন করছি। ম্যাম বুঝতে বুঝতে পেরেছেন কি? পারতেছি বুঝতে পারতেছি, বাট মানে ধরে রাখতে পারতেছি না। মনে হয় পড়তে হবে ম্যাম, আসলে রিডিং পড়লে হয়তো বা ডেভেলপ হবে কিছুটা। কিন্তু এখন যেটা বলছি সেটা কি বুঝতে পারছেন? এই মাত্র ম্যাম যেটা বললাম এখন সেটা কি বুঝছি, বুঝেছেন? হ্যাঁ আপনি এখন যেটা বললেন সেটা বুঝছি ম্যাম। আপনারা কথা না বললে আমি তো বুঝতে পারি না যে বুঝলেন নাকি না বুঝলেন, মাঝে মাঝে একদম চুপ হয়ে থাকেন। টপিক বুঝতে না পারলে আসলে আমরা মানে কথা বলার কারেজটাও পাই না। কিন্তু কোয়েশ্চেন তো করবেন, এমন তো না যে ভুল কোয়েশ্চেন করলে আমি আপনাদেরকে অনেক বকা দিব। আমি আপনাদেরকে ইনফ্যাক্ট লাস্ট ক্লাসে ছাড়া কখনো বকাও দিই নাই। এমন তো হয় নাই যে আপনারা কিছু বলছেন হাউএভার ভুল হয়েছে বলে আমি আপনাদেরকে বকা দিছি। সো কারেজের কথা বলেন না, আপনাদের আরেকটুখানি ইন্টারঅ্যাক্টিভ হতে হবে, আদারওয়াইজ আমি তো বুঝতে পারি না। আমি আমার মতো এক্সপ্লেন করে চলে গেলাম, তারপরে এগুলো কে আপনাদেরকে আবার পড়াবে? এনিওয়েজ, নেক্সট দেখেন, we want to know the impact of real disturbance on the IS curve. So এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে আমরা যেটা দেখছি যে এক্সপোর্ট ইনক্রিজ করার মানে হলো যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে কি হবে, সারপ্লাস হবে না ডেফিসিট হবে? সারপ্লাস হবে। সারপ্লাস হবে, অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্টের এই যে 0 পয়েন্টটা আছে এর উপরে চলে যাবে, তাই তো? উপরে চলে যাওয়া মানে কি আমাদের আইএস কার্ভটা হচ্ছে কি রাইটওয়ার্ড শিফট করবে, ঠিক আছে? সো আপনি যদি কি বলবো যে আউটপুটের কথা চিন্তা নাও করেন, যদি ব্যালেন্স অফ পেমেন্টের কথাও চিন্তা করেন, তারপরেও কিন্তু আমরা এখান থেকেই বুঝতে পারি যে আইএস কার্ভটা হচ্ছে রাইটওয়ার্ড শিফট করবে, ঠিক আছে? সো আইএস কার্ভ রাইটওয়ার্ড শিফট করলো,
রাইটওয়ার্ড শিফট করলে অ্যাট পয়েন্ট ই ড্যাশ এখানে আমাদের ইন্টারেস্ট রেটের কি অবস্থা? ইন্টারেস্ট রেট বেড়ে গেল। ইন্টারেস্ট রেট হচ্ছে ফরেন রেটের চাইতে হায়ার, তাই তো? ডোমেস্টিক ইন্টারেস্ট রেট হচ্ছে Yes, কি ma'am. ফরেন ইন্টারেস্ট রেটের চাইতে হায়ার। সো অ্যাজ এ রেজাল্ট কি হবে বলেন? ইন্টারেস্ট রেট যদি আমাদের দেশেরটা বেশি হয়, ফরেন কান্ট্রিটা কম হয়, তাহলে ফরেনরা দেশে ইনভেস্ট করবে বেশি। আমাদের অ্যাসেটের ডিমান্ড বেড়ে যাবে, অর্থাৎ আমাদের দেশে হচ্ছে গিয়ে ফরেন ইনভেস্টররা বেশি পরিমাণে আসবে। যদি তারা আসে তাহলে সেটার কারণে আমাদের কারেন্সির উপরে কি ইম্প্যাক্ট পড়বে? অ্যাপ্রিশিয়েট করবে আমাদের কারেন্সি। আমাদের কারেন্সি অ্যাপ্রিশিয়েট করবে কিভাবে? তার কারণ হচ্ছে যে তারা ডলারের এক্সচেঞ্জে টাকা কিনতে যাবে। যদি বেশি বেশি টাকা কিনে তাহলে কি হবে? টাকা কিনলে হচ্ছে টাকার ডিমান্ড বেড়ে যাবে, বাট সাপ্লাই যদি না থাকে, সেন্ট্রাল ব্যাংক এটা কন্ট্রোল করছে না কিন্তু। সো সেন্ট্রাল ব্যাংকের বাইব্যাক করার বা নতুন করে সাপ্লাই দেওয়ার কোনো স্কোপ এখানে নাই। তাহলে ইন্টারেস্ট টাকার রেট বেড়ে যাবে। অ্যাপ্রিসিয়েশন হয়ে গেল টাকার, এবং ওটা ওইখানে পার্মানেন্ট হয়ে গেল। টাকা জি যদি ম্যাম, অ্যাপ্রিশিয়েট করে তাহলে এক্সপোর্টের কথা আবার চিন্তা করেন। অ্যাপ্রিশিয়েট করলে কি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের এক্সপোর্ট যেটা বেড়েছিল সেটা আমরা আর ধরে রাখতে পারবো? নো ম্যাম, তখন এক্সপেন্সিভ হয়ে যাবে আমাদের প্রোডাক্ট। তখন আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে গিয়ে ফরেন কান্ট্রিতে এক্সপেন্সিভ হয়ে যাবে। যেহেতু এক্সপেন্সিভ হয়ে গেল, অ্যাজ এ রেজাল্ট আমাদের আইএস কার্ভটা যেটা হচ্ছে গিয়ে আগে রাইটওয়ার্ড শিফট করেছিল সেটা আবার লেফটওয়ার্ড শিফট করবে। ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের আইএস কার্ভটা শিফট করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের আইএস এলএম কার্ভের যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আছে সেটা ব্যালেন্স অফ পেমেন্টের যে হরাইজন্টাল লাইনটা আছে, যেখানে হচ্ছে বিপি ইকুয়ালস টু 0 এবং ডোমেস্টিক ইন্টারেস্ট রেট সমান হচ্ছে গিয়ে ফরেন ইন্টারেস্ট রেটের যে হরাইজন্টাল লাইনটা, সেই লাইনের উপরে না রিচ করছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বুঝেছেন? তাহলে ফিক্সড এক্সচেঞ্জ রেটের সাথে এটা পার্থক্যটা একটু বুঝতে সমস্যা হচ্ছে। ফিক্সড এক্সচেঞ্জ রেটের মনিটারি পলিসি ইররিলেভেন্ট ছিল, ঠিক আছে। আর ফ্রি এক্সচেঞ্জ রেটে, ফ্রি ফ্লোটেশন যে এক্সচেঞ্জ রেটটা, সেখানে হচ্ছে আপনার ফিসকাল পলিসি ইররিলেভেন্ট। এটা কি? এটা ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি। আইএস কার্ভ কখন রাইটওয়ার্ড শিফট করে? ম্যান এক্সপোর্ট আউটপুট বেড়ে গেলে। আচ্ছা, এক্সপোর্ট আর আউটপুট বেড়ে গেলে। এক্সপোর্ট আর আউটপুট কখন বাড়বে? আমাদের প্রোডাক্টের ডিমান্ড যখন বেড়ে যাবে। টাকার যখন ডেপ্রিসিয়েশন কারেন্সি যখন টাকা তো ডেপ্রিসিয়েট করে নাই। টাকা কি ডেপ্রিসিয়েট করছে? আই ইকুয়ালস টু আইএফ। টাকা ডেপ্রিসিয়েট করে নাই, শুরুর জিনিসটাই বলছেন না। যদি ফিসকাল পলিসির কথা আমি বলি, তার মানে হলো আমার শুরুতে কোনো একটা ট্যাক্স কাট ছিল, ঠিক আছে, বা আমার আউটপুট কোনোভাবে বেড়েছে, বা গভর্নমেন্টের স্পেন্ডিং বেড়েছে। গভর্নমেন্ট হয়তো বা যেই এক্সপোর্ট ওরিয়েন্টেড আমাদের যেই কোম্পানিগুলো আছে সেগুলোর উপরে কোনো ধরনের ট্যাক্স রিবেট দিয়েছে, হোয়াট এভার দ্য রিজন, আমাদের এক্সপোর্ট কোনোভাবে ইনক্রিজ করেছে বা আউটপুট কোনোভাবে ইনক্রিজ করেছে। সো আমাদের ইম্প্যাক্টটা কোথা থেকে আসছে? ইম্প্যাক্টটা আসছে হচ্ছে ফিসকাল পলিসি থেকে। অ্যাজ এ রেজাল্ট আইএস কার্ভটা রাইটওয়ার্ড শিফট করছে। আর যদি মনিটারি পলিসি থেকে আসে তাহলে কোনটার উপরে ইম্প্যাক্ট পড়বে? এলএম কার্ভের উপরে পড়বে, ঠিক আছে। সো আমাদের পলিসিটা ফিসকাল পলিসি নাকি মনিটারি পলিসি সেটা আমরা বুঝবো কি দেখে? কোন কার্ভটা প্রথমবার শিফট করছে, সেটা কি আইএস কার্ভ নাকি এলএম কার্ভ? যদি এলএম কার্ভ মুভ করে তাহলে সেটা হচ্ছে কোন পলিসি? মানি সাপ্লাই। এটা মনিটারি পলিসি। মনিটারি পলিসি কে ইমপ্লিমেন্ট করে? সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক। আর ফিসকাল পলিসি কে ইমপ্লিমেন্ট করে? গভর্নমেন্ট। সো গভর্নমেন্টের যে ইমপ্লিমেন্টেশন অফ দ্য ফিসকাল পলিসি, ট্যাক্স কাট অথবা হচ্ছে আপনার গভর্নমেন্ট স্পেন্ডিং অথবা ট্রান্সফার পেমেন্ট, সেটার কারণে হচ্ছে আউটপুটের উপরে সরাসরি ইম্প্যাক্ট পড়ে। অ্যাজ এ রেজাল্ট আউটপুট বেড়ে যায় রাইটওয়ার্ড শিফট করে আইএস কার্ভ, ঠিক আছে। ইয়েস ম্যাম। ওকে, সো এটা যদি ক্লিয়ার হয়, এর পরেরটা দেখেন। দিস ইজ আ ফিসকাল এক্সপ্যানশন, ঠিক আছে। আগেরটা আমরা বলছিলাম হচ্ছে গিয়ে আমরা সরাসরি বলি নাই যে ফিসকাল পলিসির থ্রুতে আমাদের এক্সপোর্ট বেড়েছে, আমরা জাস্ট ধরে নিয়েছি যে নেট এক্সপোর্ট বেড়েছে। এখানে আমরা হচ্ছে সরাসরি ফিসকাল এক্সপ্যানশনের এক্সাম্পলটা দেখছি।
দেখেন same result as with increase in export, tendency for demand to increase is halted by exchange appreciation. অর্থাৎ ফিসকাল পলিসির ইমপ্লিমেন্টেশনের কারণে যদি আমাদের আইএস কার্ভ রাইটওয়ার্ড শিফট করে তাহলে এক্সপোর্ট বাড়ার কারণে যে ইম্প্যাক্টটা পড়েছিল এখন তো সেই সেম ইম্প্যাক্টটাই পড়বে নাকি? ইয়েস ম্যাম। আইএস কার্ভ রাইটওয়ার্ড শিফট করলে আমাদের ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় তাহলে ফরেন ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করতে চাইবে, অ্যাজ এ রেজাল্ট টাকার ডিমান্ড বেড়ে যাবে, টাকার ডিমান্ড যদি বাড়ে তাহলে টাকার ভ্যালু অ্যাপ্রিসিয়েট করবে, টাকা যদি অ্যাপ্রিসিয়েট করে তাহলে এগেইন আমাদের যে আউটপুটটা আছে, আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে ফরেন মার্কেটে এক্সপেন্সিভ হয়ে যাবে, সো আমাদের এক্সপোর্ট রেভিনিউ কমে যাবে, অ্যাজ এ রেজাল্ট হচ্ছে আমাদের আউটপুটও কমে যাবে। আউটপুট যদি কমে যায় আইএস কার্ভটা হচ্ছে গিয়ে আবার আগের যে আইএস কার্ভটা ছিল সলিড ব্ল্যাক লাইনটা সেখানে ফেরত আসবে। যতক্ষণ পর্যন্ত এই পয়েন্টে ফেরত না আসছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের আউটপুট কমতে থাকবে এবং টাকার ভ্যালুটা হচ্ছে গিয়ে ততক্ষণ পর্যন্ত আসলে আস্তে আস্তে অ্যাডজাস্ট হতে থাকবে। ঠিক আছে, সো অ্যাডজাস্টমেন্টের পয়েন্টটা কোনটা? যে পয়েন্টে হচ্ছে আমাদের আইএস এলএম কার্ভ ইন্টারসেক্ট করছে অন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট লাইন। ওকে, ইয়েস ম্যাম। এবার আসেন মনিটারি পলিসিতে। সবসময় মনে রাখবেন ফ্রি ফ্লোটেশন আর হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম একটা অন্যটার উল্টো। ঠিক আছে, সো মনিটারি আর ফিসকাল পলিসির যে ইম্প্যাক্টটা সেটাও হচ্ছে গিয়ে এই দুইটা এক্সচেঞ্জ রেট সিস্টেমের উপরে উল্টো। আমি লাস্টের যেই এক্সাম্পলটা দেখলাম সেখানে কি দেখলাম আমরা? সেখানে দেখলাম যে ফিসকাল পলিসির কোনো ধরনের চেঞ্জ বা আইএস কার্ভের কোনো ধরনের রাইটওয়ার্ড শিফট সেটা যদি আউটপুট এক্সপ্যানশনের কারণে হয়ে থাকে তাহলে সেটা পার্মানেন্ট হয় না। However, যদি মনিটারি পলিসি বা মানি সাপ্লাই চেঞ্জের কারণে এই ইম্প্যাক্টটা পড়ে তাহলে ইন কেস অফ ফ্রি ফ্লোটেশন এক্সচেঞ্জ সিস্টেম দ্যাট impact will be permanent on the output increase. How? সেটাই এখানে আমরা দেখবো। দেখেন, suppose there is an increase in the nominal money supply, ঠিক আছে, the real stock of money which we actually calculate by m by p অথবা মাঝে মাঝে আমরা m over bar divided by হচ্ছে p over bar দিয়েও ক্যালকুলেট করি, increases since p is fixed. সো আমাদের প্রাইসটা হচ্ছে গিয়ে ফিক্সড, আমরা শুধুমাত্র মানি সাপ্লাই বাড়ালাম। তাহলে এলএম কার্ভের কি অবস্থা হবে? যদি মানি সাপ্লাই বেড়ে যায় রাইটওয়ার্ড শিফট করবে। রাইটওয়ার্ড শিফট করবে। রাইটওয়ার্ড শিফট করার মানে হলো আইএস কার্ভটা আগের জায়গাতেই আছে, তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোথায় যাবে? ই ড্যাশে। ই ড্যাশে আমাদের ইন্টারেস্ট রেটের কি অবস্থা হচ্ছে? দেখেন, ফরেন ইন্টারেস্ট রেটের চাইতে আমাদের ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে। সো আমাদের ইন্টারেস্ট রেট যদি কমে যায় তাহলে কি হবে? আমাদের টাকার ডিমান্ড কমে যাবে আর কি। আমাদের দেশে যারা ইনভেস্টর আছে তারা হচ্ছে সবাই বিদেশে চলে যাবে ইনভেস্টমেন্ট করতে, তাই তো? আমাদের দেশে কেউ আর ইনভেস্টমেন্ট করতে যাবে না। সো ইন দ্যাট প্রসেস হোয়াট উইল হ্যাপেন? ডলারের ডিমান্ড বাড়বে, তাই তো? ডলারের ডিমান্ড বাড়বে না? আর আমাদের কারেন্সি নিয়ে যেহেতু হচ্ছে গিয়ে ডলার পারচেজ করছে, সো ডলারের ডিমান্ড বাড়বে। ডলারের যদি ডিমান্ড বাড়ে তাহলে ডলারের ভ্যালু কি অ্যাপ্রিশিয়েট করবে না ডেপ্রিশিয়েট করবে? অ্যাপ্রিশিয়েট করবে। সো টাকার ভ্যালু কি করবে? ডেপ্রিশিয়েট করবে। টাকার ভ্যালু যদি ডেপ্রিশিয়েট করে তাহলে আমাদের এক্সপোর্টের কি অবস্থা হবে? কমে যাবে ম্যাম। বেড়ে যাবে। টাকার ভ্যালু ডেপ্রিশিয়েট করছে মানে ফরেন কান্ট্রিতে আমাদের গুডস এক্সপেন্সিভ হচ্ছে না চিপার হচ্ছে? চিপার হয়ে যাবে। চিপার হচ্ছে। সো আমাদের গুডস এর ডিমান্ড বাড়বে তাদের কাছে, অ্যাজ আ রেজাল্ট আমাদের এক্সপোর্ট রেভিনিউ বাড়বে। সো যদি আমরা আউটপুট বাড়াই তাহলে আইএস কার্ভ রাইটওয়ার্ড শিফট করবে। রাইটওয়ার্ড শিফট করা মানে হলো, দেখেন প্রথমে আমরা কি করছিলাম, y0 থেকে ইকুইলিব্রিয়াম পয়েন্টে যখন যাচ্ছিলাম তখন একবার হচ্ছে কি আমাদের আউটপুট বাড়লো, আবার যখন এলএম কার্ভ শিফট করলো তখন নতুন যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আছে ই ডাবল ড্যাশ এখানে যাওয়ার কারণে কি হচ্ছে, আমাদের আউটপুট আরেকবার বাড়ছে। তাহলে এই ইম্প্যাক্টটা হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি অপোজিট টু দ্য ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, তাই না? ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমে যে ইম্প্যাক্টটা পড়ছিল তার ঠিক অপোজিটটা পড়লো। এটা আসছে কোথা থেকে? মানি সাপ্লাই থেকে, তাই তো? আর ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমে সেম ইম্প্যাক্টটা পড়ছিল কোথা থেকে? গভর্নমেন্টের ফিসকাল পলিসি থেকে, ফিসকাল পলিসির চেঞ্জ থেকে। ঠিক আছে, সো ফ্রি ফ্লোটেশন যে সিস্টেমটা আছে সেখানে হচ্ছে মানি সাপ্লাই বাড়লে পার্মানেন্টলি আউটপুট বাড়ে, আর যেটা হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম সেখানে হচ্ছে গিয়ে ঠিক এর অপোজিটটা হয়।
So import prices increases, domestic goods become more competitive and demand for home goods expands. IS shifts to E double dash where I equals to IF. অর্থাৎ আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্টটা সোজা ভাষায় বলতে গেলে আইএস আর এলএম কার্ভটা হচ্ছে গিয়ে ততক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট করবে যতক্ষণ পর্যন্ত না সেটা I equals to IF যে লাইনটা আছে যেখানে আমার ব্যালেন্স অফ পেমেন্ট ইকুয়ালস টু 0 সেই লাইনে যতক্ষণ পর্যন্ত না পৌঁছায়। একটা জিনিস এখানে এক্সপ্লেন করে নাই, সেটা হলো বেগার ডাই নেইবার পলিসি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। এতক্ষণ ধরে যে আমরা ডিসকাশন করলাম, এই ডিসকাশন থেকে আমরা কি বুঝতে পারলাম? সোজা ভাষায় যেখানে হচ্ছে গিয়ে আমাদের ইন্টারেস্ট রেট বাড়লে কমলে বা ক্যাপিটাল ইনফ্লো আউটফ্লো হলে কোনোভাবে আমাদের কারেন্সিটা ডেপ্রিসিয়েট করবে, সেই সিচুয়েশনে হচ্ছে গিয়ে আমাদের আউটপুট লেভেলের জন্য সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট জেনারেট করবে, তাই তো? এতক্ষণ ডিসকাশন আমরা তাই বুঝলাম না? ইয়েস ম্যাম। সেটা ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমের ক্ষেত্রে আসছিল হচ্ছে গিয়ে আপনার ফিসকাল এক্সপানশন থেকে, আর হচ্ছে ফ্রি ফ্লোটেশনের থেকে আসলো কোথা থেকে? মনিটারি এক্সপানশন থেকে, মানি সাপ্লাইয়ের ইনক্রিজ থেকে। সো দুইটা ক্ষেত্রে কি হয়েছিল? একটা লেভেলে গিয়ে হচ্ছে ডোমেস্টিক কারেন্সির ভ্যালু ডেপ্রিসিয়েট করলো, অ্যাজ এ রেজাল্ট হচ্ছে গিয়ে আউটপুটের উপরে দুইবার ইনক্রিমেন্টাল ইম্প্যাক্ট পড়লো। তাহলে এখন এটা দেখে আমাদের মনে হতে পারে যে কোনোভাবে কারেন্সি ডেপ্রিসিয়েট করলেই বোধহয় ভালো, তাই না? সো ডেপ্রিসিয়েট করলেই আমাদের গুডস এন্ড সার্ভিসেস যেগুলো আছে সেটার ডিমান্ড বেড়ে যাবে, অ্যাজ এ রেজাল্ট হচ্ছে আমাদের সিচুয়েশন বেটার হবে। হাউএভার এখানে যেটা আমাদেরকে কনসিডার করতে হবে সেটা হলো যে আমাদের কারেন্সি ডেপ্রিসিয়েট করলে যেহেতু ওই যে রিপারকাশন ইম্প্যাক্টের কথা আমরা পড়ে আসছি, সেটার কারণে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইম্প্যাক্টটা পড়বে, তাই না? সো অ্যাজ এ রেজাল্ট আমি যদি আজকে আমার কারেন্সি ডেপ্রিসিয়েট করি, যদি আমি আমার এক্সপোর্ট রেভিনিউ বাড়াই, তার মানে হলো যে অন্য আরেকটা কোনো দেশের এক্সপোর্ট রেভিনিউ অ্যাকচুয়ালি আমি ট্রান্সফার করে নিয়ে আসছি, তাহলে তাদের এক্সপোর্ট রেভিনিউ কমে যাচ্ছে। এখানে বেগার ডাই নাইবার মানে হলো যে আপনার নেইবার কান্ট্রি যে আছে তাকে হচ্ছে গিয়ে আপনি ভিক্ষা করতে পাঠালেন, পাঠায় হচ্ছে তার যা অ্যাসেট আছে সব আপনি নিয়ে নিলেন। ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম। সো আপনি তার কাছ থেকে তার যেই এক্সপোর্টের ডিমান্ডটা আছে সেটা স্ন্যাচ করে নিলেন, নিয়ে হচ্ছে আপনার রেভিনিউ বাড়ালেন। যদি তাই হয় তাহলে ওয়ার্ল্ড ওয়াইড কি সেটা আমাদের সিচুয়েশন খুব একটা চেঞ্জ করবে? অ্যাজ ইন্টারন্যাশনাল সিটিজেন আমরা কিন্তু সেই সিচুয়েশনটা এক্সপেক্ট করি না যে অন্য আরেকটা দেশের ক্ষতি করে আমরা আমাদের এক্সপোর্ট রেভিনিউ বাড়াবো বা আমাদের হচ্ছে কি রেভিনিউ বাড়বে অন্য আরেকজনের কস্টে, এটা আমরা চাইতে পারি না। ইন রিয়ালিটি whether we do this or not, that's another thing, ঠিক আছে? যারা হচ্ছে গিয়ে এনাফ ইনফ্লুয়েন্স করতে পারে যে ইকোনমি গুলো, তারা অবশ্যই এভাবে বিজনেস ম্যাচ করে নেয়। একটা সময় যে সেক্টরটা শুধুমাত্র আমাদের দেশের কাছেই ছিল, দেখা যাচ্ছে যে চায়না ভিয়েতনাম এখন মোর কম্পিটিটিভ হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে যে তাদের গুডস গুলো হচ্ছে কি চিপার কম্পেয়ার টু আওয়ার প্রোডাক্টস, তাই তো? সো তারা হচ্ছে আমাদের গার্মেন্টস এর অনেক ডিমান্ড স্ন্যাচ করে নিয়েছে। সো maybe in reality it does not work, however in theory if we want to consider it is actually detrimental for the worldwide development. যদি এইভাবে একজনের কাছ থেকে আরেকজনের কাছে এক্সপোর্ট রেভিনিউ শিফট করে তাহলে সেটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের যে ডিমান্ড বা আউটপুট বা স্পেন্ডিং সেটার উপরে কোনো ধরনের ইম্প্যাক্ট করে না, একজনের কাছ থেকে শুধুমাত্র অন্যজনের কাছে জিনিসটা শিফট করে। ওকে, সো যদি কোনো একটা দেশ রিসেশনে থাকে তাহলে হয়তো বা expansionary monetary policy আপনার applicable in terms of free flotation. However যদি আমাদের কান্ট্রি হচ্ছে কি বুমে থাকে তাহলে এইভাবে করতে গেলে আমাদের কিন্তু উল্টো দেখা যাবে যে অন্য কারোর জিনিসটা আমরা স্ন্যাচ করে নিয়ে আসছি। However when the countries are economically strong and they are powerful enough, they do not stop from implying that things, ঠিক আছে? For example ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো আছে তারা যে ইউ করেছে, ইউ করার একটা মেইন রিজন ছিল যে তারা যাতে একজন অন্যজনের কাছ থেকে ডিমান্ড কেড়ে না নিয়ে যায়, ঠিক আছে? সো তারা ইউনাইটেড থাকতে চেয়েছিল। However it does not work like worldwide. Maybe কিছু নেইবারিং কান্ট্রির মধ্যে এটা কাজ করে,
আবার ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করতে যাই তাহলে এটার কাজ করে না। ওকে, সো দ্যাট ওয়াজ অ্যাবাউট ইট দিস চ্যাপ্টার। আপনাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হলো ওই যে একটা জিনিস আমি এক্সপ্লেইন করলাম না, উইদাউট গ্রাফ, কোনটা যেমন ছিল ওটা, এটা না, Yes, ma'am. Fiscal expansion. ফিজিক্যাল এক্সপ্যানশন আন্ডার, এটা হচ্ছে আমাদের ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম। সো এটার গ্রাফটা আপনারা বাসায় ড্র করবেন। কেমন? চ্যাপ্টারটা একবার পড়বেন, পড়ে এটা ড্র করে ফেলবেন। ওকে, ঠিক Yes, আছে ম্যাম। ma'am. আর যদি কোনো ধরনের প্রবলেম থাকে রিগার্ডিং দিস চ্যাপ্টার, প্লিজ মানে কি বলবো, যে কোয়েশ্চেন করার জন্য আপনাদেরকে আমার প্লিজ বলতে হয়, প্লিজ ডু আস্ক মি দ্য কোয়েশ্চেন। এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার সাথে আপনারা ফিউচারে অনেক ধরনের অনেক সাবজেক্ট পড়বেন যেটা আপনাদেরকে লিঙ্ক করতে হবে। সো এখন যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে ফিউচারে যে সাফার করবেন। ম্যাম নেক্সট দিন তারপরে কি নতুন কোনো চ্যাপ্টার শুরু করবেন? আমার ইচ্ছা আছে, আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে জিজ্ঞেস করবেন, আগে আমি ডিসকাস করবো, তারপরে অন্য চ্যাপ্টারে যাব। সো ফার আমরা তো এই চ্যাপ্টারে শুধু থিওরিটিক্যাল আলোচনাগুলোই দেখলাম, তাই না? একটা যদি প্র্যাকটিক্যাল ম্যাথ দেখতে পারতাম তাহলে ভালো হতো। প্র্যাকটিক্যাল ম্যাথ দেখতে চান? জি ম্যাম। এই চ্যাপ্টারে কোশ্চেনে যে হচ্ছে ধরনের গিয়ে ম্যাথগুলো আপনার, আসে। এই চ্যাপ্টারটাতে হচ্ছে আপনার কি বলবো, যে গ্রাফিক্যাল যে এক্সপ্লেনেশন গুলা, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আপনার মোর ইম্পর্টেন্ট রাদার দেন কতটুকু বাড়লো বা কতটুকু কমলো। সো আপনি লিঙ্কটা ধরতে পারছেন কিনা দেখেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে ম্যাম, চ্যাপ্টারটা রিভাইজ করে এখানে কোয়েশ্চেন গুলো দেখেন, কোয়েশ্চেন গুলো কিন্তু আপনার ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন না। Yes, ma'am. কোয়েশ্চেন গুলো পড়ে দেখবেন, Conceptual অনেকগুলো। এগুলো হচ্ছে ম্যাক্সিমামই কনসেপচুয়াল। আপনারা পড়ে দেখেন, কোনো প্রবলেম থাকলে আমার সাথে ডিসকাস করেন অথবা আমাকে ক্লাসরুমে জিজ্ঞেস করেন, ঠিক আছে ম্যাম। whichever you prefer। হ্যাঁ, ওকে। এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা রেকর্ডিংটা একটু দিলে ভালো হতো। দিলে ভালো হইতো। ক্লাস করেন? ক্লাস করি, করেন? বাট আরেকটু করছি ম্যাম, তারপর আরেকটু দেখতাম, মানে শোনেন, রেকর্ডিং তো আমাকে দিতেই হবে, তাই না? রেকর্ডিং আমি দিবই, কিন্তু আমার আফসোসটা হলো যে আপনারা ক্লাসে এসে ঘুমায় থাকেন। যারা কষ্ট করে আসেন তারাও হচ্ছে গিয়ে সেই কষ্টের আর কোনো ভ্যালু থাকে না, সবকিছু অফ করে একদিকে বসে থাকেন। আমার পক্ষে তো আর সবাইকে জনে জনে জিজ্ঞাসা করা পসিবল না। হাউএভার সাফারার আপনারাই হবেন। আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি দুইটারই, আজকেরটাও আর লাস্ট ক্লাসেরটাও আমি দুইটার রেকর্ডিং দিয়ে দিব। এখনই যদি আপলোড নাও করতে পারি আমি পরে আপলোড করে দিচ্ছি। এই পর্যন্ত কোনো রেকর্ডিং মনে হয় না বাকি আছে। ওকে দেন, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফিজ, ma'am. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম